সমৃদ্ধির শহরে বাবরের সৌভাগ্যই বলতে হবে যে খুনি তাড়নায় সময়ের আগে হাজির হওয়া শীতকাল এবার যেন বসন্তের অকাল বোধনে শেষ হয়েছে। বাবর তার কামরায় দাঁড়িয়ে বালকের দলকে জমে থাকা জাক্সাটাসের বুকে পাথর ছুঁড়ে মারতে দেখে। বরফের বুকে সৃষ্ট হওয়া ফাটল দিয়ে পানি উতলে ওঠে। কয়েকটা নিশ্চিন্ত ভেড়া জমে থাকা স্রোতের ওপর চড়ে বেড়াচ্ছিল। শীতল তোড়ে তারা ভেসে যায়। তাদের মিহি উচ্চমাত্রার আত্মস্বর কয়েক সেকেন্ড পরেই মিলিয়ে যায়। জাক্সাটাসের পরে এগিয়ে যাওয়া সমভূমি। তার গোত্রপতিরা আবার নিজেদের লোকজন নিয়ে ছাউনি ফেলেছে। এবার ডাক পাঠাবার সময়ে সে তার বার্তাবাহকদের আরও দূরে যেতে বলেছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারিদিক থেকে যাযাবর গোত্রগুলিকে প্রাচুর্যপূর্ণ লুণ্ঠিত দ্রব্যের প্রতিশ্রুতি ফুলের কাছে মৌমাছির মতো টেনে এনেছে। সাইবানি খান তার উত্তরের শীতকালীন আশ্রয়ে আটকে থাকার কারণে বাবর ভাবে আক্রমণের এটাই উত্তম সময়। শীঘ্রই সে তার বাহিনীকে যাত্রার আদেশ দেবে। কিন্তু সামরকান্দের অভিমুখে তার অসমাপ্ত অভিযান শুরু করার পূর্বে আম্মিজানের কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে। সে দ্রুত পায়ে তার কামরার দিকে এগিয়ে যায়। এইবার খুতলাক নিগারের পিতলের বার্নিশ করা আয়নায় সে তার ভিন্ন চেহারা দেখে, যার সাথে আব্বাজান মারা যাবার রাতের সেই অনিশ্চিত অন্ধকার সময়ের চেহারার কোনো মিল নেই। কয়েক সপ্তাহ আগে বাবর তার ত্রয়োদশ জন্মদিন পালন করেছে। 13 বছর পার হলো তার গালে হালকা শ্মশ্রু দেখা দিয়েছে, আর আগের চেয়ে সে অনেকটাই লম্বা আর চওড়া হয়ে উঠেছে। কণ্ঠস্বরে ভাঙন এসেছে, আর তৈমুরের অঙ্গুরিও এখন তার আঙুলে মোটেই ঢিলা হয় না। বাছা, তুমি দ্রুত যুবকে পরিণত হচ্ছ। আম্মিজান তাকে বিদায় চুম্বন দিতে তার কণ্ঠে গর্বের প্রচ্ছন্ন ছোঁয়া টের পাওয়া যায়। এমনকি সন্তুষ্ট তার দাদিজান, যাকে প্রীত করা কোনো মামুলি বিষয় না। কুচকে যাওয়া কিশমিশের মতো যার মুখের ত্বক, কিন্তু তার ক্ষুরোধার চোখে কিছুই এড়িয়ে যাবার জো নেই। বাবুর বলে, শহরটা আমার দখলে আসার পরে আমি তোমাদের সবাইকে নিয়ে যাবার জন্য লোক পাঠাবো। খানজাদা নিমিষেই চিবুক উঁচু করে জানতে চায়, তুমি ওয়াদা করছো তো? হ্যাঁ, আমি ওয়াদা করছি, বাবুর বলে। হারামের ভেতর দিয়ে ফিরে আসার সময়ে সে একটা খোলা দরজা অতিক্রম করে। জানালাবিহীন কক্ষটায় তেলের প্রদীপের মৃদু আলোয় এক লম্বা তরুণী কেবল কাঁচুলি আর গোলাপি ফুলের ছোপ ছোপ ঘাগরা পরিহিত অবস্থায় সামনে ঝুঁকে চুল আঁচড়াচ্ছে। বাবুর নিচু চৌকাঠ অতিক্রম করে। মেয়েটি তাকে দেখামাত্র হাঁটু ভেঙে বসে কপাল মাটিতে ঠেকায়, আর মাথার চুল চকচকে পানির মতো চারপাশে ছড়িয়ে পড়ে। মেয়েটি বলে, ফারগানা সুলতান, বাবুরকে আমার অভিনন্দন। আল্লাহ তাআলা আপনার উপর প্রসন্ন হন। তার কণ্ঠস্বর চাপা, কিন্তু পরিষ্কার উত্তরের পাহাড়ি মানুষের টান তাতে স্পষ্ট। বাবুর বলে, আপনি দাঁড়াতে পারেন। মার্জিত ভঙ্গিতে মেয়েটি উঠে দাঁড়ায়। তার চোখ পটলচেরা, দেহ বল্লরী তন্নি এবং মধুর রঙের মতো ত্বক। বাবুর খেয়াল করে তার কামরার এক কোণে রাখা পুরনো 2টি কাঠের সিন্দুক থেকে কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাবুর বলে, আমি ভ্রমণ ক্লান্ত। আমার পরিচারকদের বলেছি আমাকে একটু একা থাকতে দিতে। সে কথা শেষ না করেই থেমে যায়, এবং বাবর তার চেহারায় অনিশ্চয়তা ভর করতে দেখে সে কথা শেষ না করেই থেমে যায় এবং ঘুরে দাঁড়ায় বেরিয়ে আসার জন্য। সৈন্যবহর যাত্রা শুরু করার আগে অনেক কিছু তদারকি করা বাকি। মেয়েটি বলে, আমাকে এখানে নিয়ে আসার জন্য ধন্যবাদ। সুলতানকে কৃতজ্ঞতা জানাই। সে বাবরের দিকে এক পা এগিয়ে আসলে বাবরের নাকে মৃগনাভির গন্ধ ভেসে আসে। বাবুর বলে, আমার বাবার রক্ষিতারা অবশ্যই আমার দুর্গে সাদরে আমন্ত্রিত। মেয়েটি বলে, আর সেই রক্ষিতার গর্ভে তার ঔরসজাত সন্তান? একটা বিরক্তিবোধ ক্ষণিকের জন্য বাবরকে আপ্লুত করে। তারপরেও বাবর বলে, অবশ্যই। এই রোকসানার, সামান্য গোত্রপতির কন্যার, কোনো অধিকার নেই তাকে এই প্রশ্ন করার। তার অস্তিত্বের কথা সে কেবল কয়েক সপ্তাহ আগে জানতে পেরেছে। কোনো দুর্বোধ্য কারণে তার মরহুম আব্বাজান তাকে দুর্গে নিয়ে না এসে তার লোকদের মধ্যেই তাকে রেখে দিয়েছিলেন। শিকারে গেলেই কেবল তিনি তার সঙ্গে দেখা করতেন। রোকসানার কথা তিনি কাউকে বলেননি। এই কথাও কখনো বলেননি
যে ৮ বছর আগে, যখন এই মেয়েটির বয়স ১৪ বছরের বেশি কিছুতেই নয়, তখন সে তার পিতাকে একটি পুত্র সন্তান উপহার দিয়েছিল, জাহাঙ্গীর। তুষারপাত শেষ হয়ে যাবার ঠিক পরপরই যখন রোকসানার বাবা দুর্গেশে উপস্থিত হয়েছিলেন, তখন কেউই অবিন্যস্ত দাড়িশোভিত মলিন গোত্রপতিকে ভালো করে লক্ষ্যই করেনি। সে তখন ভেড়ার চামড়ার কোটের ভেতরের পকেট থেকে বাবরের বাবার নিজের হাতের লেখা একটি চিঠি বের করে সেখানে তিনি রোকসানাকে তার রক্ষিতা আর ছেলেকে নিজের বংশধর ভরে স্বীকার করেছেন এটি দেখান। সেখানে আরও লেখা আছে, তার অকাল মৃত্যু ঘটলে রোকসানাকে যেন শাহী হেরেমে নিরাপত্তায় নিয়ে আসা হয়। খুতলাক নিগার কোনো উচ্চবাচ্য না করে ব্যাপারটা মেনে নেন। তার স্বামীর অধিকার আছে যত ইচ্ছা রক্ষিতা রাখার, আর বস্তুত তার স্ত্রীর সংখ্যা তো ৩ জন। খুতলাক নিগার নিজেই তো জানেন তিনি ছিলেন তার ভালোবাসা, প্রতিদিনের সহচরী, তার উত্তরাধিকারী সন্তানের মাতা। পৃথিবীর আর কোনো দম্পতি তাদের শারীরিক আর মানসিক বন্ধনের জুড়ি হতে পারবে না। তাদের মিলনের আত্মিক অভিরূপ এমনই যে তাদের কেবল 2টি সন্তান বেঁচে আছে। রোকসানা আর বাবরের সৎ ভাইয়ের অপ্রত্যাশিত আবির্ভাব তাকে মোটেই বিচলিত করেনি, আর তাই আম্মিজান যখন বাবরকে অনুরোধ করেন, সে অন্য সব অল্পবয়সী ছেলের মতোই নিজের বাবা মায়ের প্রেমের বিষয়ে আলাপ করতে অস্বস্তি বোধ করে। আলোচনাটা সংক্ষিপ্ত করতে চায়। বাবর সংক্ষিপ্ত করে বলে, তাকে তার সন্তানকে নিয়ে আসতে দাও। বাবর পরে খেয়াল করে দেখেছে যে খুতলাক নিগারের কামরার পাশেই রোকসানার জন্য কামরা বরাদ্দ করা হয়েছে। অচেনা লোকদের মাঝে এসে উপস্থিত হওয়া নারীর প্রতি সহানুভূতির প্রদর্শন মোটেই না। তিনি তাকে কাছে রেখেছেন যেন তার উপরে লক্ষ্য রাখতে পারেন। সুলতানের মহানুভবতার তুলনা হয় না। কথাটি বলে রোকসানা একবার তার দিকে তাকিয়ে হেসে ওঠে, সাথে যোগ করে, আপনার ভাইও আপনাকে তার কৃতজ্ঞতা জানিয়েছে। সৎ ভাই জাহাঙ্গীর, বাবর ভাবে, এবং মোটেই হেসে উত্তর দেয় না। ছেলেটিকে বাবর এখনো দেখেনি। ছেলেটা কোনো কারণে জ্বরে আক্রান্ত, সন্দেহ নেই মশার বা আটুলির কামড়ের ফল। খুতলাক নিগার তাকে এই বিষয়ে কিছু বলেনি। বাবর ধীরে ধীরে বলে, আপনার সন্তান শীঘ্রই সুস্থ হয়ে উঠুক। সৌজন্যমূলক বাক্য, কিন্তু বাবর জানে বাক্যটায় শীতল একটা অনুভূতি রয়েছে। সেটা বাবরের ইচ্ছাকৃত। গোড়ালির উপরে ঘুরে দাঁড়িয়ে বাবর দ্রুত বের হয়ে যায়। তার মন ইতিমধ্যেই আসন্ন অভিযানের উত্তেজনায় ব্যাপৃত হয়ে পড়েছে। চোখে প্রচ্ছন্ন গর্ব নিয়ে বাবর তার অশ্বারোহী বাহিনীকে পশ্চিমের চারণভূমিতে ছড়িয়ে পড়তে দেখে। সে ভাবে, এবারের অভিযানের জন্য ৮,০০০ লোক আমার আহ্বানে সাড়া দিয়েছে। অশ্বারোহী বাহিনীর ঠিক পেছনেই জমিদারদের বরকন্দাজ আর তাদের লোকেরা। তারপরে আছে গাট্টা গোট্টা চেহারার গোত্রপতির দল, বুনো চকরাখের মতো তারা, যারা কাশগড় আর ফারগানার মধ্যবর্তী উঁচু পাহাড়ি এলাকায় বাস করে, তাদের ঘোড়া, ভেড়া আর লোমশ ইয়াকের পাল নিয়ে। মালবাহী গরুর গাড়িগুলোতে, যেগুলোতে লম্বা তীক্ষ্ণ শিংয়ের বলদ জোতা হয়েছে, মালের ভারে সেগুলোর চাকা তীব্র শব্দে প্রতিবাদ জানায়। এইবার ভাগ্যের উপরে সে কিছুই ছেড়ে দেয়নি। তার যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভায় সে লম্বা অভিযানের জন্য প্রয়োজনীয় সব কিছু বারবার পর্যালোচনা করেছে। অবরোধী অনুষঙ্গ থেকে সমরকান্দের দেয়াল টপকাবার সিঁড়ি, এত লোকের খাবারের বন্দোবস্ত, তাদের শান্ত রেখে বিজয়ের জন্য উদ্বুদ্ধ করতে গান বাজনার ব্যবস্থা, সব কিছুর দিকেই লক্ষ্য রাখা হয়েছে। শীতের অলস মাসগুলোতে ওয়াজির খান আর বাবর তাদের অনুপস্থিতকালীন সময়ে ফারগানা নিরাপত্তা কিভাবে নিশ্চিত করা যায় সেটা নিয়েও বিবেচনা করেছে। সে সিদ্ধান্ত নিয়েছে তাদের উজির কাসিম, যার আনুগত্য আর দক্ষতা প্রশ্নাতীত, তাকেই রাজ প্রতিভু হিসেবে রেখে যাওয়া হবে। উজবেক অনুপ্রবেশের কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি, এবং কোনো ধরনের বিপদ হলে কাসিম সাথে সাথে তাকে সংবাদ পাঠাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সমরকন্দের শত্রুর মনোভাব আঁচ করা। সে কি করতে পারে? বাবর জানে যে প্রধান উজির এখন প্রকাশ্যে নিজেকে সমরকন্দের সুলতান হিসেবে অভিহিত করেন, এবং তার অভিযানের খবর সে আগেই পেয়েছে। শহরের শস্যাগারে গত বসন্তের ফসল
এখনও মজুদ আছে এবং শহরের দেয়াল সুরক্ষিত রাখার জন্য সৈন্যদের বিশ্বস্ততা কেনার মতো স্বর্ণখণ্ড তার কোষাগারে যথেষ্ট মজুদ রয়েছে। এক নাগারে 10 দিন পথ চলার পর কোবলার টিলা তাদের দৃশ্যপটে ভেসে ওঠে। বাবর ওয়াজির খানের পাঠান রেকি দলের ফেরত আসা পর্যন্ত অপেক্ষা করে না। সে তার ধূসর স্ট্যালিয়নটা পান্নার মতো সবুজ ঘাস, যা গত শীতের তুষারপাতের আর্দ্রতায় এখনও সিক্ত আর মাঝে মাঝে হলুদ, গোলাপি আর সাদা বসন্তের ফুলের নকশায় শোভিত, তার উপর দিয়ে দাবড়ে যায়। তার ঘোড়ার আগুয়ান গতিতে একটা লম্বা লেজ বিশিষ্ট পাখি শান্তি বিঘ্নিত হতেই শূন্যে ডানা ঝাপটে ত্রাহি রব তুলে বাতাসে রবা ভয়ে নিজেকে উড়িয়ে নেয়। দিগন্তের বুকে আকাশের প্রেক্ষাপটে সামরকান্দের গম্বুজ আর মিনারের দৃশ্যপট সামনে ভেসে উঠলে বাবর টের পায় তার নাড়ির স্পন্দনে মাদলের বোল বেজে উঠেছে। পুরো শহরটা ঘিরে আছে একটা শক্তিশালী দেয়ালের বুহ এবং তার ভেতরে বাবরের চোখ খুঁজে নেয় আরেকটা বেষ্টনীর প্রাকার। শহরের ভেতরের নিরাপত্তম স্থান তৈমুর, যা নিজের সর্বোচ্চ অট্টালিকা কোক সরাইয়ের জন্য নির্মাণ করেছিলেন। তার মৃত্যুর পর থেকে জায়গাটার একটি বদনাম ছড়িয়ে পড়েছে। বাবর ছোটবেলা থেকে উচ্চাকাঙ্ক্ষী শাহজাদাদের নির্যাতন, হত্যা আর অন্ধ করে দেওয়ার গল্প এবং প্রাসাদে নিমন্ত্রিত হয়ে হারিয়ে যাওয়ার আমাত্যদের কাহিনী শুনে এসেছে। বাবর তার ঘোড়াটাকে এক জায়গায় স্থির করে দাঁড়ায়। এত দূর থেকেও বাবর টের পায় একটা অতিকায় দানবের মতো শহরটা সতর্ক আর উদ্গ্রীব হয়ে আছে এবং তার জন্য অপেক্ষা করছে। অসংখ্য চোখ বাইরের দিকে তাকিয়ে আছে, অনুমান করতে চেষ্টা করছে কখন আর কোন দিক থেকে বাবর এসে উপস্থিত হবে এবং তার সাথে কত লোকবল থাকবে। ফারগানা থেকে পশ্চিমে তাদের 300 মাইল যাত্রাপথের পুরোটাই গুপ্তচরদের নজরদারির ভেতরে ছিল। এইবার অবশ্য আশেপাশে অন্য কোনো অস্থায়ী ছাউনি দেখা যাচ্ছে না। নিজের বিরহ কাতর ভাই মাহমুদের কথা ভেবে বাবর আনমনে হেসে ওঠে। কোনো সন্দেহ নেই, নিজের প্রজ্বলিত নিম্নাঞ্চল নিবার্পিত করতে সে ইতিমধ্যেই আরেকজন রমণীকে খুঁজে নিয়েছে। কিন্তু তারপরেও যদি সে তাকে বেগম করতে চায়, বাবর শপথ নেয় উজিরের কন্যা তারই হবে। ভেট হিসেবে বাবর উজিরের কন্যাকে তার ভাইয়ের কাছে পাঠিয়ে দেবে। সুলতান, আপনাকে ধৈর্যশীল হতে হবে। ওয়াজির খান গত 5 মাস ধরে যা বলে আসছে সে একই কথার পুনরাবৃত্তি করে। অস্থায়ী শিবিরের সদা সতর্ক চোখ কানের ব্যাপ্তি এড়িয়ে একটা ফলবাগানের ভেতরে তারা বসে আছে। ওয়াজির খান শীতের প্রকোপ কমাবার জন্য এক ঝুড়ি জ্বলন্ত কয়লা নিয়ে এসেছিল, যার দিকে এখন সে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই উষ্ণতাটুকু তাদের প্রয়োজন ছিল। শরৎকাল আসছে, বাতাসে এখনই হাড় কাঁপিয়ে দেবার মতো কনকনে হিম। শুনুন ওয়াজির খান, আমি দিব্যি দিয়ে বলতে পারি আমাদের ভেতরেই একটা বিভীষণ আছে। আমরা যখনই শহরের কোনো দেয়ালে আক্রমণ করতে যাই বা নিচে সুড়ঙ্গ বানাই, সেখানেই তারা আগে থেকে এসে পড়ে। তারা খবর পায় কি করে? বাবর জ্বলন্ত কয়লার ভেতরে খঞ্জরের অগ্রভাগটা দিয়ে একটা গুতা দেয়। সুলতান, সব শিবিরেই গুপ্তচর থাকে, এই বাস্তবতা মেনে নিতে হবে। আর আমাদেরও কি চর নেই ওই শহরের ভেতরে? বাবর উত্তর দেয়, হ্যাঁ, তারা সবাই ঘোড়ার লাদি পরিষ্কার করে। সুলতান, আরও অনেক কিছুই করবে যখন সময় হবে। গত 5 মাস আমরা শহরটা অবরোধ করে রেখেছি। আমাদের পানি আর রসদের কোনো ঘাটতি নেই, কিন্তু শহরের ভেতরের অবস্থা ঠিক উল্টো। শীঘ্রই তারা বাধ্য হবে খাবারের অন্বেষণের লোক পাঠাতে। আমাদের গুপ্তচরদের এখন কেবল সতর্ক থেকে তাদের গোপনে বের হবার রাস্তাটা চিনে নিতে হবে। শক্তি দিয়ে যা কাবু করা যায় না, ছলনায় সেটা সহজেই পরাভূত হয়। হতাশায় বাবর অব্যক্ত স্বরে গুঁইয়ে ওঠে। বিজ্ঞ আর ঠান্ডা বিচক্ষণ ওয়াজির খান যে যুদ্ধ বিষয়ে কলাকৌশলে অজ্ঞ বাবরকে নিজ হাতে সবকিছু শিখিয়েছেন, তিনি তাকে ভালো করে মনে করিয়ে দেন এবং আরও অনেক কিছু শেখার যে বাকি আছে তাও বলে দেন। বিগত মাসগুলো তাকে অনেক কিছু শিখিয়েছে। গ্রীষ্মের প্রচণ্ড দাবাদাহে সে জেনেছে যেখানে ঘাস আশেপাশের থেকে বেশি লম্বা আর সবুজ, বুঝতে হবে সেখানে লুকানো পানির ধারা অবশ্যই আছে। সে শিখেছে যুদ্ধের সম্ভাবনা পিছিয়ে গেলে কিভাবে কুচকাওয়াজ আর শরীর চর্চার মাধ্যমে সৈন্যদের প্রস্তুত আর মনোবল চাঙ্গা রাখতে হবে।
সে তাদের আদেশ দিয়েছে সমরকন্দের উঁচু দেয়ালের বাড়াবাড়ি ধরনের কাছে গিয়ে পোলো খেলতে এবং শহরের শ্রেষ্ঠ তীরন্দাজদের হেলায় মোকাবেলা করতে বলে সে ঘোড়ার খুঁড়ে মত্ত মাদলের বোল তুলে ছুটে গিয়ে ভেড়ার মাথার বলে তার ম্যালেট দিয়ে আঘাত করেছে এবং তারা তাদের খেলা শেষ হলে ইচ্ছাকৃতভাবে শহর রক্ষাকারী প্রাকারের উপর দিয়ে চরম অবজ্ঞায় সেই মাথা ভেতরে ছুঁড়ে ফেলেছে। বাবর অন্ধকারে কিভাবে নীরবে এগিয়ে যেতে হয়, কিভাবে লম্বা মই স্থাপন করতে হয় উঁচু দেয়ালের সাথে, যার শীর্ষভাগ ভেড়ার চামড়ায় মোড়ানো রয়েছে কৌতূহল উদ্রেককারী শব্দরোধ করতে, এসব আয়ত্ত করেছে। মই বেশে তাদের সাথে উঠে গিয়ে প্রস্তরখণ্ড, তীরের ঝাপটা আর বালতি ভর্তি গরম জ্বলন্ত আনকাত্রা সামনে পড়েছে এবং পিছিয়ে এসেছে। সে তার লোকদের খোঁড়া অন্ধকার বালুময় সুরঙ্গে হামাগুড়ি দিয়ে এগিয়ে নিয়ে গেছে দেয়ালের দিকে এবং আশা করেছে নিচ দিয়ে যেতে পারবে, কিন্তু ফারগানার পাহাড়ের মতো অনড় ভিতের মুখোমুখি হয়েছে। বাবর দিনের বেলায় আক্রমণ করেছে, তার লোকেরা ঘামে ভিজে অতিকায় অবরোধ অনুষঙ্গ টেনে এনেছে বিশাল প্রস্তরখণ্ড ছুঁড়ে মারতে, কিন্তু সমরকন্দের লোহা দিয়ে তৈরি বাঁধানো গেট আর পুরো দেয়াল, এইসব ঝাপটা আর মাথায় লোহার পাত দেয়া বড় ভারী কাঠের লাঠির আঘাত অনায়াসেই সামলে নিয়েছে। আমি বুঝতে পারছি না আমার চাচা সমরকন্দের সুলতান ছিল, আমি তৈমুরের সাক্ষাৎ বংশধর। আমি আশ্বস্ত করেছি যে শহরে কোনো অরাজকতার সৃষ্টি হবে না। লোকজন নিজের গরজে দরজা খুলে আমাকে প্রবেশ করার জন্য অনুরোধ কেন করছে না? সুদখোর উজিরের ভেতরে তারা কি পায়? ওয়াজির খানের হাসি হাসি মুখ দেখে বাবর বুঝতে পারে সে আবার বেফাস কথা বলে ফেলেছে। ওয়াজির খান বলেন, এমন হতে পারে সে তাদের ভয় দেখিয়ে বসে রেখেছে। একটা কথা মনে রাখবেন সুলতান, সাধারণ মানুষ আপনাকে চেনে না। তৈমুর মারা যাবার পর থেকে অগণিত সুলতান আর গোত্রপতির দল নিজেদেরকে মহান যোদ্ধার আত্মীয় দাবি করে সমরকন্দ অবরোধ করেছে স্বর্ণ এবং সৌভাগ্যের প্রত্যাশায়। আপনার আপন চাচাও বাহুবলে শহরটা একদিন অবরোধ করেছিলেন, কিন্তু শহরবাসীরা উপদ্রবকারীর প্রতি কেন সদয় হবে? বরঞ্চ ওই হাম্বল দস্তা উজিরকেই অন্তত তারা চেনে। প্যাঁচার ডাক শুনে তারা আকাশের দিকে তাকায়। সেখানে ইতিমধ্যেই রাতের তারারা বিদায় নিতে শুরু করেছে। সুলতান, এবার আমাদের ফেরা উচিত। ওয়াজির খান কয়লা ভর্তি ঝুড়িটা লাথি মেরে উল্টে দিয়ে জ্বলন্ত কয়লাগুলি পা দিয়ে মাটিতে চাপা দেয়। বাবর কেঁপে ওঠে, কিন্তু সেটার কারণ কেবল উষ্ণতার সমাপ্তির ভেতরে নিহিত ছিল না। সে বলে, ওয়াজির খান, আমার দুশ্চিন্তা হচ্ছে আমরা যদি শীঘ্রই শহরটা দখল করতে না পারি তবে শীতকাল এলে আমার সেনাবাহিনীর দফারফা করে দেবে। আমি বিজয় অর্জন না করেই দ্বিতীয়বারের মতো ফারগানায় যেতে বাধ্য হব। তখন আমার লোকেরা কি ভাববে আমাকে? ওয়াজির খান তার বাহুতে হাত রাখে, বলে, আমাদের হাতে সময় আছে। সূর্য এখনই ক্রান্তিকালে আসেনি। আল্লাহ সহায় থাকলে সমরকন্দের পতন হবেই। বাবর ভাবে তার কথাই ঠিক। তার মরহুম আব্বাজান অনেক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন, কিন্তু তাই বলে কখনো হতাশ হননি। তিনি যেন কি একটা বলতেন। ও মনে পড়েছে, তিনি বলতেন, তোমার সৈন্যরা যদি তোমাকে দ্বিধাগ্রস্ত দেখে তবে সব শেষ। তারা তোমার নেতৃত্ব আর নিয়মানুবর্তিতার জন্য তাকিয়ে আছে। হ্যাঁ, সুলতানের কাজ হচ্ছে শক্ত থাকা, তাকে অবশ্যই এটা মনে রাখতে হবে। ওয়াজির খান এবং বাবর ঘোড়ায় চড়ে ছাউনির উদ্দেশ্যে রওনা হয়। ছাউনির কাছাকাছি পৌঁছলে ঘোড়ার খুরের বোল ছাপিয়ে একটা লোকের ক্রুদ্ধ কণ্ঠ বাবরের কানে আসে। দুর্বিনীত বদমাশগুলো কি নিজেদের ভেতরে আবার ঝামেলা বাঁধিয়েছে, যারা তার সেনাবাহিনীর সবচেয়ে বড় অংশ? বাতাসে শোরগোলের আওয়াজ আরও জোরালো হতে এবং শপথ আর প্রতিজ্ঞার ঝড় বইতে শুরু করলে বাবর ক্লান্ত মনে ভাবে। হাম্মামখানার তাঁবুর কাছে গোলমালের শব্দ আসছে। সে আর ওয়াজির খান আরেকটু সামনে গিয়ে যেতেই বাবর দেখে তার একজন ভাড়াটে সেনাপতি বনাঞ্চলে বিচরণ করা যাযাবর নিজের কয়েকজন মার্কামারা সাঙ্গপাঙ্গ নিয়ে দুটো বস্তার জিনিসপত্র তল্লাশি করছে। আরেকজন লোক, পোশাক আশাক দেখে মনে হয় গ্রামের কৃষক, দাঁড়িয়ে সেটা দেখছে। সে বলছে, আমার কাছ থেকে এভাবে কেড়ে নেওয়ার কোনো অধিকার তোমাদের নেই। তোমরা যদি ওইসব এভাবে রেখে দাও, আমার শস্য এমনকি আমার ভেড়াগুলোও বাদ দাওনি, তাহলে শীতে আমার পরিবারকে কি খেতে দেব আমি?
লোকটা ইশারায় কাছেই জড়সড় হয়ে থাকা আলুথালু বাদামি রঙের ভেড়ার দিকে ইশারা করে। ক্রোধে লোকটার চোখে পানি টলটল করছে। এই গোবেচারা হালকা পাতলা বিপর্যস্ত চেহারার কৃষিজীবী লোকটা ক্রোধে হতাশায় যেসব যোদ্ধার সামনে দাপাদাপি করছে, তারা হাতের ঝটকায় তাকে জানে মেরে ফেলতে পারে। কিন্তু তার স্পর্ধা চোখে পড়ার মতো কিছু একটা আছে এই লোকটার ভেতর। বাবর দূর থেকে ভাবে। সৈন্যরা বলে, জানে বেঁচে গেলে বলে কপালকে ধন্যবাদ দিতে দিতে তোমার আস্থা করে ফিরে যাওয়া উচিত। আর তোমার স্ত্রীর সাথে দেখা হলে তাকে আমার তরফে একটা চুমা দিয়ে বলল, আমি কিন্তু তার সঙ্গ উপভোগ করেছি। যোদ্ধাদের একজন খিকখিক করে হাসতে হাসতে লোকটার পাছায় লাথি বসিয়ে দিলে বেচারা দূরে ছিটকে গিয়ে পড়ে। লোকটা উঠতে চেষ্টা করলে আরেকটা লাথি কষিয়ে দেয়। এখানে কি হচ্ছে? চমকে উঠে বোকা বোকা চোখের লোকগুলো বাবরের দিকে তাকিয়ে থাকে। ওয়াজির খান সামনে এসে বলেন, মহামান্য সুলতানের প্রশ্নের উত্তর দাও। তবুও কেউ উত্তর দেয় না। উঠে দাঁড়াও। বাবর মাটিতে পড়ে থাকা কৃষককে ইঙ্গিত করে। সে ধীরে পেটে হাত দিয়ে উঠে দাঁড়ায়। তার বলিরেখাপূর্ণ মুখে আশঙ্কার আঁকাঝোঁকা। সে যদি সৈন্যদের ঘৃণা করে, বোঝাই যায় তাদের সুলতানের প্রতিও তার কোনো আস্থা নেই। সে কারুকার্যময় লাগামসজ্জিত ঘোড়ায় উপবিষ্ট কর্তৃত্ব ব্যঞ্জক বালকের কাছ থেকে খানিকটা দূরে সরে আসে। যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। বাবর ঘোড়া থেকে লাফিয়ে নেমে বস্তা দুটোর দিকে তাকায়। তার সামনে দুটো পাটের তৈরি বস্তা অসহায়ের মতো উল্টে পড়ে ভেতরের সব মামুলি জিনিসপত্র ছত্রাকারে ছিটিয়ে রয়েছে। বাবর তার হাতের চামড়ার দাস্তানা খুলে ফেলে, একটা বস্তায় হাত ঢুকায় এবং ভেতর থেকে মলিন কাপড় চোপড়, একটা কাঠের পাত্র, কয়েকটা কাপড়ের ব্যাগ বের করে আনে। কাপড়ের ব্যাগগুলো খুলে সে ভেতরে ইঁদুরের কালো বিষ্ঠার সাথে মিশ্রিত ছাতা ধরা শস্যদানা দেখতে পায়। অন্য থলেটা ভারী প্রতীয়মান হয়। ভেতরে 6টা হাড্ডিসার মুরগি, যাদের মাথা সদ্য মুচড়ানো হয়েছে। আর বাকি বস্তার ভেতরে মুরগির পালক আর রক্ত দলা পাকিয়ে রয়েছে দেখা যায়। বাবুর বস্তাটা একপাশে ঠেলে সরিয়ে দেবার সময় লক্ষ্য করে দাঁড়িয়ে থাকা কৃষক তার যথাসর্বস্ব ধনের মতো সেই দিকে তাকিয়ে রয়েছে। এগুলো কোথা থেকে এসেছে? বাবর জানতে চায়। নীরবতা। আমি জানতে চাইছি এসব কোথা থেকে এসেছে। দ্বিতীয়বার সে সরাসরি কৃষকের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করে। সুলতান, জারাফশার নদীর ওপারে আমার গ্রাম থেকে এসেছে। আর এইসব তোমার কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয়েছে? হ্যাঁ সুলতান। জোর করে? হ্যাঁ সুলতান, এই দুজন কেড়ে নিয়েছে। লোকটা লজ্জা এবং ভয়ে মাথা নিচু করে। বাবর এবার সেনাপতির দিকে তাকায়। আমি পরিষ্কার আদেশ দিয়েছিলাম, গ্রাম থেকে কোনো কিছু লুট করা হবে না। আমরা সব কিছু দাম দিয়ে কিনে নেব। তৈমুরের উত্তরসূরি গরিব লোকের নিপীড়ন করতে, তাদের রক্তের ধরনে সিক্ত করতে আমরা এখানে আসিনি। যাযাবর লোকগুলো তার দিকে গনগনে চোখে তাকায়। একজন বলে, আমরা এখানে কয়েক সপ্তাহ যাবৎ আছি। আমরা কিছুই জোর করে নেইনি। লুট করার মতো কোনো মালই এখানে নেই। আমার লোকরা বিরক্ত হয়ে পড়েছে, তাদের আমোদ দরকার। আর এমন কি নিয়েছে কৃষক নামের এই লার্ভাকিটের কাছ থেকে মামুলি কিছু সামগ্রী মাত্র। বাবর বলে, আর তোমার সৈন্যরা তার স্ত্রীকে ধর্ষণ করেছে। দলপতি খিকখিক করে হাসতে হাসতে বলে, তারা তো বলল সেই মহিলা খুব একটা অনিচ্ছুক ছিল না। সে তার চওড়া কোদালের মতো দাঁতের মাঝখানের ফাঁক উন্মুক্ত করে একটা দেতো হাসি দিয়ে ফেলে। ক্রোধের একটা ঝাপটা বাবরকে আচ্ছন্ন করে ফেলে। তার ইচ্ছে হয় তাদের এখনই এখানেই তরবারির আঘাতে দ্বিখণ্ডিত করে হতভাগাদের দেহবিহীন মন্ডু গোবরের ডিবিতে লাথি মেরে ফেলে দেয়। ওয়াজির খান, এই দুটো লুটেরাকে এখনই গ্রেফতার করুন। তারা লুটতরাজ আর ধর্ষণের অভিযোগে দোষী। তারা জানে এর কি শাস্তি। তাদের গোত্রের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে আমি চাই এই মুহূর্তে তাদের সাজা কার্যকরের ব্যবস্থা করা হোক। ওয়াজির খান হাত উঁচু করে ইশারা করতেই প্রহরীরা এসে দুজনকে বন্দি করে, যারা কোনো প্রকার বাধা দেবার পরিবর্তে আহম্মকের মতো দাঁড়িয়ে চোখ পিটপিট করে যেন আশেপাশে যা ঘটছে সেটা তাদের জ্ঞানগম্যির বাইরে এমনভাবে তাকায়। আর তোমাকে বলছি, বাবর গোত্রপতির দিকে একবার তাকায়, যার মুখের আমুদে হাসি অনেক আগেই উবে গেছে।
বাবর খেয়াল করে তার আঙুল কোমরে খয়েরি রঙের উলের তেলতেলে মসৃণ কাপড়ে জড়ানো খঞ্জরের বাটের আশেপাশে চঞ্চল ভঙ্গিতে নড়াচড়া করছে এবং দেহ টান টান হয়ে আছে। মূর্খটার মাথায় কোনো ধরনের দুর্মতি ভর করলে সেটা মোকাবেলার জন্য বাবর সম্পূর্ণ প্রস্তুত। বাবর বলল, এই অভিযানে তুমি আমার আইন মেনে চলবে অথবা তার পরিণতি ভোগ করবে। এই শপথ নিয়েই তুমি আমার সাথে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হয়েছ। ভবিষ্যতেও যদি তুমি তোমার লোকদের সামনে রাখতে ব্যর্থ হও তাহলে জেনে রেখো তোমাকেও একই পরিণতি বরণ করতে হবে। বাবরের কণ্ঠে হুমকির প্রচণ্ডতা। তুমি সবার সামনে ঘোষণা করবে এটা ন্যায় বিচার, শাহী ন্যায় বিচার। আমি আমার শিবিরে কোনো ধরনের রক্তপাত চাই না। এখনই তুমি তোমার সব লোকদের এইখানে ডেকে পাঠাও। গোত্রপতির দৃষ্টি বাবর, ওয়াজির খান আর প্রহরীদের হাতে ধৃত 2 লুণ্ঠনকারীর চোখের মরিয়া দৃষ্টির ভেতরে ঘোরাফেরা করে। বাবর তার চোখে আর অভিপ্রায়ে মৃত্যুর শানিত সংকেত অনুভব করে, কিন্তু অস্ফুট কসম আউড়ে গোত্রপতি তরবারির বাট থেকে তার হাত সরিয়ে নেয় এবং তার পরিষ্কার কামানো মাথা আনুগত্য প্রদর্শনের অভিপ্রায়ে নত করে। 10 মিনিট পরে অভিযুক্ত দুজনের চারপাশে একটা নীরব বৃত্ত তৈরি করে তাদের ক্ষুদ্র গোত্রের সব সদস্য একত্রিত হয়। বাবর ইশারায় অনুমতি দিলে সে কেশে গলা পরিষ্কার করে এবং বন্দীদের উদ্দেশ্যে বলে, আমি যে আইন রক্ষা করব বলে প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমরা সেটা ভঙ্গ করেছ। আমি গোত্রপতি হবার কারণে বিচারের জন্য তোমাদের সোপর্দ করলাম। তোমাদের দেহ টুকরো করে হায়না আর শকুনের খোরাক হিসাবে ফেলে রাখা হবে। এখানে উপস্থিত সবাই আরেকটা কথা শুনে রাখো, আমার আদেশেই এটা সংগঠিত হবে। দণ্ড কার্যকর যারা করবে তাদের বিরুদ্ধে কেউ কোনো প্রতিশোধমূলক মনোভাব পোষণ করবে না। ওয়াজির খান তার প্রহরী দলকে সামনে এগোবার ইঙ্গিত দেয়। কোষমুক্ত তরবারি নিয়ে তারা কাঁপতে থাকা বন্দীদের দিকে এগিয়ে যায় এবং তাদের হাঁটু ভেঙে দাঁড়াতে বাধ্য করে। ঝকঝকে তরবারির ফলা মৃত্যুমুখে নিয়ে তাদের ঘাড়ের উপরে নেমে আসতে সকালের তাজা শীতল বাতাসে লোকগুলোর শেষ আর্তনাদ পুকুরে ঢিল পড়ার মতো ভেসে উঠে ডুবে যায়। বাবরের পেটের খাবার মোচড় খেয়ে উঠে আসতে চায় এবং গভীর শ্বাস নিয়ে সে নিজেকে শান্ত রাখে। এইটাই আইন। শৃঙ্খলা আর শ্রদ্ধা বজায় রাখতে কোনো নেতা যা করত সে কেবল সেটা করেছে। আর্তনাদ প্রশমিত হয়ে শকুনের দল আশু ভোজের সম্ভাবনায় কোলাহল শুরু না করা পর্যন্ত বাবর নিজেকে চোখ ফিরিয়ে নেওয়া থেকে বিরত রাখে। শোনো, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও আর এটা ধরো। বাবর রৌপমুদ্রা ভর্তি উটের চামড়ার তৈরি একটি থলে হতভম্ব কৃষকের দিকে বাড়িয়ে ধরতেই সে কয়েক মুহূর্ত সেটার দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপরে সেটা হাতে নেয়। বাবর পিঠ ঘুরিয়ে রওনা দেবে এমন সময় লোকটা পরিষ্কার ইতস্তত গলায় কিছু একটা বলতে চায়। আর কিছু বলবে? চর্মসার আর দুর্দশাগ্রস্ত কৃষকটা বাবরের মনে বিরক্ত আর ক্লান্ত একটা অনুভূতির জন্ম দেয়। আজ এখানে যা কিছু ঘটেছে তাতে এই লোকটার কোনো হাত নেই। এই লোকটা যোদ্ধা না, সে একজন পরিশ্রমী মানুষ এবং সে সাহস করে তার শিবিরে এসেছিল ন্যায় বিচারের প্রত্যাশায়। সুলতান, একটা ব্যাপার যা আপনার বোধহয় জানা উচিত। 3 দিন আগে পূর্ণিমার সময়ে আমি যা নিজ চোখে দেখেছি। বাবর বলল, কি দেখেছ? আমি কিছু লোক, সম্ভবত গুপ্তচর, শহর ছেড়ে চলে যাচ্ছে দেখেছি। আমি তখন ভেড়া চড়াতে গিয়েছিলাম। গাছের আড়ালে লুকিয়ে আমি তাদের বের হতে দেখি এবং বেশ কয়েক ঘন্টা পরে তাদের ফিরেও আসতে দেখেছি। সুই প্রস্তুতকারকদের ফটকের পাশ দিয়ে একটা গলিপথ সমরকন্দের দিকে চলে গেছে। সুলতান, চাইলে আমি আপনাদের সেই গোপন পথ দেখাতে পারি। বাবরের হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যায়। সে বলে, তুমি যদি সত্যি কথা বলে থাকো হে কৃষক, তবে ওই রৌপ্য মুদ্রার কয়েক গুণ বেশি তোমার ওজনের সমান সোনার মোহর আমি তোমাকেই দিব। চলো। সুলতান, এটা স্রেফ পাগলামি। হয়তো। বাবর টের পায় তার নিজের ভেতরের উত্তেজনার হ্রাস আলগা হচ্ছে। আর কয়েক ঘন্টা পরে সে সমরকান্দের ভেতর থাকবে। ওয়াজির খান বলে, অন্তত আমাকে আপনার সাথে যাবার অনুমতি দিন। না ওয়াজির খান, ছিন্ন বস্ত্র পরিহিত এই কিশোরকে কে ভালো করে খেয়াল করতে যাবে? কিন্তু সমরকান্দের অনেকেই তোমায় চেনে
আমি একলাই বরং নিরাপদে থাকব। ওয়াজির খানকে অন্তত একবার হলেও কিং কর্তব্য বিমূঢ় দেখায়। তার অন্ধ চোখের উপরে আড়াআড়ি ক্ষতচিহ্ন স্বাভাবিক অবস্থার চেয়ে কুঞ্চিত হয়ে ওঠে। কিন্তু আপনি আমাদের সুলতান, সে একগুঁয়ে কণ্ঠে বলে। ফারগানার কি হবে যদি আপনি আর ফেরত না আসেন? বাবর বলে, আমি ফিরে আসছি, আমাকে এখন যেতে দাও। বাবর তার নিজের পছন্দ করা নির্ভরযোগ্য শক্তপোক্ত দেখতে কালো টাট্টু ঘোড়ার উপর চড়ে বসে আছে এবং তার পেছনের দিকে একবারও না তাকিয়ে রাতের আধারে অজানার উদ্দেশ্যে সে রওনা হয়। চাঁদের আলোয় পশ্চিম দিকে বয়ে যাওয়া নহরের সমান্তরাল এগিয়ে যাওয়া এবড়ো থেবড়ো পথটা আলোকিত হয়ে আছে, যা আগের রাতে সে নিজে, ওয়াজির খান আর সেই কৃষকটার সাথে সে দেখে গিয়েছিল। তার মস্তিষ্কে পথটার প্রতিটা নুড়ি পাথর যেন গাঁথা হয়ে রয়েছে। সে এখন তৃণভূমির ওপর দিয়ে ঘোড়া দাবড়ে চলেছে। তার মরহুম আব্বাজান তাকে প্রায়ই এর কথা বলতো। গ্রীষ্মকালে তৈমুর একবার এখানে অবকাশ যাপনের জন্য ছাউনি ফেলেছিল। রেশমের ছাউনির নিচে শুয়ে পানির ধারা বয়ে যাবার শব্দ শুনবে বলে, যা ছিল বেহেশতের উদ্যানে প্রবাহিত জলধারার ন্যায় শীতল আর বিশুদ্ধ। এখন সেই একই জলধারা চঞ্চল শব্দ যেন মহান তৈমুরের কণ্ঠস্বর হয়ে বয়ে চলেছে। তাকে বলছে, এগিয়ে যাও, সব কিছু তুচ্ছ করে এগিয়ে যাও। 1 ঘন্টা নিরবচ্ছিন্নভাবে পথ চলার পরে স্রোতধারা বিভক্ত হতে বাবর বাম দিকে স্রোত অনুসরণ করে সেটা সামরকান্দের বিশাল সবুজ নীল তরণের 8 মাইল দক্ষিণ দিকে বয়ে গেছে দেখতে পায়। তাকে খুব সতর্ক থাকতে হবে। দুর্গ প্রকারের পেছন থেকে তাকিয়ে থাকা সতর্ক দৃষ্টি নিঃসঙ্গ আরোহীকেও সন্দেহের চোখে দেখবে যদি সে খুব কাছে এগিয়ে যায়। সে স্রোতধারা দূরবর্তী পাড় দিয়ে এগিয়ে যায়, যেখানে সে পাড়ে জন্মানো উইলো গাছের ছায়ায় মিশে গিয়ে সবার দৃষ্টি এড়িয়ে অশরীরের মতো এগিয়ে যেতে পারবে। ওয়াজির খান অবশ্য ঠিকই বলেছিল, পুরো ব্যাপারটাই পাগলামি চূড়ান্ত। এতগুলো মাস শহর অবরোধ করে রাখার পরে এখন যদি শহরের রক্ষাবুহের দুর্বল স্থান আর তার অধিবাসীদের মনোভাব জানার শখ বাবরের হয়ে থাকে, তবে সে নিজে একলা না এসে তার অধীনস্থ কোনো গুপ্তচরকে সুড়ঙ্গ পথে পাঠাতে পারত। কৃষকটার ইতস্তত ভঙ্গিতে উচ্চারিত সেই কয়েকটা বাক্য শোনবার মুহূর্ত থেকে বাবর জানে নিয়তির অমোঘ হাত তাকে সামনে নিয়ে টেনে চলেছে। মাথার উপরে ঝুঁকে থাকা উইলো শাখার ভেতর দিয়ে রাতের মেঘহীন পরিষ্কার আকাশ দেখা যায়। স্রোতস্বিনীর অপর পারে সে শহরের আবছা অবয়ব দেখতে পায়। আর কয়েক মিনিট, আর তারপরেই অন্ধকারের ভেতর থেকে দৈত্যের মতো সবুজ নীল তরুণদ্বার প্রকটিত হয়ে উঠবে। শীঘ্রই একদিন বাবর নিজেকে কথা দেয়, রাতের আধারে চোরের মতো নিজের শহরে প্রবেশের বদলে সেই তরুণদ্বারের নিচ দিয়ে নিজের বাহিনী নিয়ে ভেতরে প্রবেশ করবে। একটা ক্ষুদ্র জন্তু, ইঁদুর, খুব সম্ভবত নদীর তীরে বসবাসকারী কোনো ইঁদুর, তার টাট্টুর খুঁড়ির নিচ দিয়ে দৌড়ে গেলে আতঙ্কের ঈর্ষাধ্বনি তুলে বেচারা চঞ্চল ভঙ্গিতে সরে যায়। বাবর নুয়ে পড়ে তার টাটুর নরম ঝাঁকড়া গলায় হাত বুলিয়ে তাকে শান্ত করে। এখান থেকে পায়ে হেঁটে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। বাবর ঘোড়ার সাজ খুলে নেয় এবং পিঠ থেকে ভাঁজ করা কম্বলটা নামায়, যার উপরে সে এতক্ষণ বসেছিল। তারপরে ওয়াজির খানের সাথে তার যেমন কথা হয়েছিল, টাট্টু ঘোড়াটা ছেড়ে দেয় যাতে সেটা পথ খুঁজে ছাউনিতে ফিরে যেতে পারে। আগামীকাল ঠিক এই সময় ওয়াজির খান এখানেই আরেকটা নতুন ঘোড়া নিয়ে তার জন্য অপেক্ষা করবে। কোমল অন্ধকারের ভেতর দিয়ে দক্ষিণে আরও 800 গজ এগিয়ে যাবার পরে সে সুই প্রস্তুতকারকদের তরুণদ্বারের উভয় পার্শ্বে জ্বলন্ত মশালের বিরক্তিকর লাল বিন্দু দেখতে পায়। লম্বা আর শীর্ণ সামরকান্দের 6টা প্রবেশদ্বারের ভেতরে এটা সবচেয়ে নিরাভরণ। এই তরুণদ্বার সাধারণত কৃষক আর ব্যবসায়ীরা ব্যবহার করে থাকে। তৈমুর কদাচিৎ এটা ব্যবহার করেছেন। অতিকায় লোহার তরুণদ্বার আর নীল টাইলে সজ্জিত সবুজ নীল তরুণদ্বার তিনি সাধারণত ব্যবহার করতেন, যার প্রবেশপথের খিলানাকৃতি তোরণের উপরের কামরায় অবস্থানরত নকিবের দল কড়ানাড়া আর কর্কশ সুরের সূর্যনাদের মাধ্যমে তাদের আগমন ঘোষণা করত। সময় হয়েছে এবার স্রোতস্বিনী অতিক্রম করার, যা এখানে অনেক গভীর, প্রায় নদীর দোতনায় প্রবাহিত হচ্ছে।
বাবর প্রায় তার কাঁধ ছাপিয়ে বয়ে যাওয়া পানিতে ধীরে ধীরে নেমে আসে। প্রায় তীরের কাছে পৌঁছে সে তলদেশের আলগা পাথরে হোঁচট খায় আর ভারসাম্য হারিয়ে ফেলে। শীতল পানির স্রোত মাথার উপর দিয়ে বয়ে গিয়ে তার শ্বাস রোধ করে ফেলে। সে টের পায় পানির টানে সে ভেসে যাচ্ছে। ডুবন্ত মানুষের মতো অকুলান হয়ে সে কোনো মতে এক হাত পানির উপরে তোলে, আর গাছের ডালের মতো কিছু একটার সাথে ধাক্কা খেতে সে ব্যথায় কুঁচকে যায়। আরেকবারের চেষ্টায় সে একটা ডাল কোনো মতো ধরে, আর এবার দুহাত ব্যবহার করে নিজেকে তীরে তুলে নিয়ে আসে। হাঁপাতে হাঁপাতে সে চোখের ওপর থেকে চুল সরিয়ে চারপাশে ভালো করে তাকায়। অন্তত পক্ষে সে নহরের অপর পারে এসে পৌঁছেছে। সহজাত প্রবৃত্তির বশে সে তার তৈমুরের আংটি খোঁজে, যা তার গলায় একটা চামড়ার পাতলা দড়ির সাহায্যে ঝুলে আছে। তার আঙ্গুলে ভারী মোটা ধাতব অস্তিত্ব টের পেতেই সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে নীরবে গুটিসুটি মেরে কাঁপতে কাঁপতে কান খাড়া করে। না কোনো তীর থেকে আওয়াজ, না বাদুড়ের নরম ডানার ঝাপটানি। সে এবার সামনে সুই প্রস্তুতকারকদের আবছাভাবে দৃশ্যমান তরুণদ্বারের দিকে তাকায়। গুড়ি মেরে নিঃশব্দে সামনে গিয়ে সে একটা পুরনো বাগানের ধসে পড়া দেয়ালের কাছে এসে পৌঁছে, যেখানে ডালিম গাছের মাঝে মরা ডালপাড়ার স্তূপের নিচে গোপন সুড়ঙ্গে প্রবেশের মুখটা ঢাকা রয়েছে। কিছুক্ষণ পরে একটা বাচ্চা শিয়াল তার পাশ অতিক্রম করে। বাবরের গায়ের গন্ধ সে ঠিকই টের পায়, কিন্তু সেটা অগ্রাহ্য করে সামনে সে এগিয়ে যায়। শিয়ালের আচরণ দেখে বাবর নিশ্চিত হয় আশেপাশে কোনো দ্বিপদী প্রাণী নেই, আর সে তার লুকিয়ে থাকার স্থান থেকে এবার তাই বেরিয়ে আসে। তার পরনের মোটা কাপড়ের তৈরি আলখেল্লা আর ভেড়ার চামড়ার আঁটোসাঁটো জ্যাকেট, গরিব কৃষকের লেবাস, এখনও ভিজে চুপচুপে হয়ে আছে, আর তার ত্বকে শীতল অনুভূতির জন্ম দিচ্ছে। পানিতে ভেজা কুকুরের মতো সে নিজেকে ঝেড়ে নেয়, তারপর নিজেকে ভালো করে রগড়ে নেয়। কম্পিত বুকে সে সুড়ঙ্গের মুখের দিকে এগিয়ে যায় এবং মুখ থেকে ডালপালা সরিয়ে ফেলে। তারপরে বুকে ভর দিয়ে সুড়ঙ্গে প্রবেশ করে এগিয়ে যাবার আগে নিজের পিছনে পুনরায় ডালপালাগুলোকে আবার জায়গা মতো রেখে দেয়। হাত বাড়িয়ে সে সুড়ঙ্গের মুখে আটকে থাকা ঝুল দরজার প্রান্ত খোঁজে। এই তো পেয়েছি। দরজার হাতল আঁকড়ে ধরতে একটা ছোট পোকা, সম্ভবত পিঁপড়ে বা পেটের নিচে চিমটেওয়ালা খুদে পোকা, তার আঙুলের উপর দিয়ে হেঁটে যায়। বাবর সাবধানে দরজাটা খোলে এবং ভেতরে উকি দেয়। খনিকূপের মতো সরু পথটা ইটের তৈরি, আর দুপাশে কাঠের ডাসা লাগানো রয়েছে। সে দুপাশের ডাসায় পা দিয়ে নামতে শুরু করে, মাথার উপরে ঝুল দরজাটা টেনে যথারীতি বন্ধ করে দেয়। তার চারপাশে এখন সূচিভেদ্য অন্ধকার, এবং কেমন একটা অস্বাস্থ্যকর স্যাঁতস্যাঁতে মাটি মাটি গন্ধ তার নাকে ভেসে আসে, যেন কোনো কিছু বা কেউ একজন এখানে মারা গিয়েছে, যা সম্ভবত এখানেই থেকে গিয়েছে। সামরকান্দের একটা গৌরবময় ইতিহাস রয়েছে সত্যি, কিন্তু সেই সাথে সেটা সংঘাতময় বটে। এই সুড়ঙ্গ প্রথমে কে খুঁড়েছিল সে কল্পনা করতে চেষ্টা করে। তারা কি ভয়ঙ্কর ভবিতব্য এড়াতে, নাকি ভেতরে প্রবেশের জন্য এই গর্তটা খুঁড়েছিল? সতর্কতার সাথে বাবুর খনিকূপ সদৃশ্য সুড়ঙ্গটার তলদেশে নিজেকে নামিয়ে নিয়ে আনে। আগের রাতের অভিযানের অভিজ্ঞতা থেকে সে জানে সুড়ঙ্গটা মাত্র 10 ফিট গভীর, কিন্তু প্রশ্ন হলো সুড়ঙ্গটা এখান থেকে কোথায় গিয়েছে? সে দুহাত দিয়ে দুপাশে শক্ত করে ধরে পা টিপে টিপে সামনে এগিয়ে যায়। তার পায়ের নিচের মাটিতে প্যাঁচ প্যাঁচে শব্দ সৃষ্টি হয় এবং মনে হয় ক্রমশ ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে। পিছলে গিয়ে টলতে টলতে সে সামনে এগিয়ে যায় এবং কয়েক কদম পরে পায়ের নিচে শক্ত পাথরের অস্তিত্ব অনুভব করে। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। মাথার ওপরের ছাদ নিচু হয়ে আসতেই বাবর ঝুঁকে অন্ধকারের ভেতর দিয়ে এগিয়ে যায়। এখন কোনো শত্রুর মুখোমুখি হলেই হয়েছে, আর দেখতে হবে না। সোজা হয়ে সে দাঁড়াতেই পারছে না, শত্রুর মোকাবিলা করবে কি করে? আর তরবারি চালাবার কোনো প্রশ্নই ওঠে না। সে সাথে করে তার মরহুম আব্বাজানের ঈগলের মাথার বারযুক্ত তরবারি আনেনি। কপাল খারাপ হলে সে যদি ধরা পড়ে, তখন তার মতো একজন কৃষকের সন্তানের কাছে সেটা কিভাবে এলো তা নিয়ে অনেক প্রশ্নের উদ্রেক হবে। কিন্তু মুশকিল হলো তরবারিটা ছাড়া তার নিজেকে অরক্ষিত মনে হয়।
স্যাঁতস্যাঁতে পুঁতি গন্ধময় বাতাসে সে যেভাবে কুঁজো হয়ে রয়েছে তাতে শ্বাস নেওয়া রীতিমতো কষ্টকর হয়ে উঠছে। পায়ের ধাপ গুনতে গুনতে সে দ্রুত এগিয়ে যায়। 10, 20, 30। সে আগেই হিসেব করে রেখেছে যে 600 ধাপ তাকে শহরের দেয়ালের কাছে নিয়ে যাবে, কিন্তু তার কোনো ধারণা নেই সুড়ঙ্গটা আসলে কত দূর পর্যন্ত বিস্তৃত। সে গোনার চালিয়ে যেতে চেষ্টা করে। 90, 100। কপালের ঘাম গড়িয়ে মুখে একটা নোনতা স্বাদ ছড়িয়ে যায়। অসহিষ্ণু চিত্তে সে জিহ্বা দিয়ে লবণাক্ত ঘামের ফোঁটা ঘন ঘন টসকে দিয়ে ঝেড়ে ফেলতে চেষ্টা করে। 150। সুড়ঙ্গটা এখানে বেশ প্রশস্ত হয়ে উঠেছে। দুজন অনায়াসেই হেঁটে যেতে পারবে। বাবরের গতিবেগ দ্রুততর হয়ে ওঠে। সে এখন প্রায় দৌড়াচ্ছে। 400। তারপর সে থমকে দাঁড়িয়ে যায়। কিসের শব্দ? পুরুষ কণ্ঠের হইচই আর কর্কশ অট্টহাসি সে নিশ্চিতভাবেই শুনতে পায়। সহসা তাকে চমকে দিয়ে সামন থেকে কমলা রঙের আভা ভেসে আসে। বাবর এবার অস্পষ্ট দেয়াল দেখতে পায় এবং সেটা বাম দিকে তীক্ষ্ণ বাঁক নিয়েছে। বদ্ধস্থানে গলার স্বর গমগম করে প্রতিধ্বনিত হয়। মুহূর্তের ভেতরেই কণ্ঠস্বর যাদের, তারা বাঁক ঘুরবে আর তাকে দেখতে পাবে। বাবর পাগলের মতো ঘুরে দাঁড়িয়ে অন্ধকার কোণায় ছুটে যায়। হতাশায় প্রায় ফোঁপাতে ফোঁপাতে সে দৌড়াতে থাকে এবং সুড়ঙ্গের একটা ভাঁজের মাঝে নিজেকে আপ্রাণ চেষ্টা করে মিলিয়ে দিতে। কিন্তু কণ্ঠস্বরগুলো এখন আবার মিলিয়ে যেতে শুরু করেছে। লোকগুলোকে যদি সুড়ঙ্গটা পাহারা দেবার জন্য পাঠানো হয়ে থাকে, তবে বলতেই হবে তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেনি। একটা মলিন হাসি তার মুখে ফুটে ওঠে। ওয়াজির খানের লোক হলে এতক্ষণে কাজে গাফলতির জন্য তার জীবন্ত চামড়া খুশিয়ে নেওয়া হতো। বাবর অপেক্ষা করে। পুনরায় অন্ধকার আর নীরবতা নেমে এসেছে। বেশ কয়েকবার গভীরভাবে শ্বাস নিয়ে কয়েক মুহূর্ত অপেক্ষা করে সে আবার সামনে এগোতে চেষ্টা করে। বাবর তার পায়ের ধাপের গণনা গুলিয়ে ফেলেছে, কিন্তু সে একটা ব্যাপারে নিশ্চিত যে সে শহরের দেয়ালের কাছে নিশ্চিতভাবে পৌঁছে গেছে। সে এবার বাম দিকের তীক্ষ্ণ বাঁকটা ঘুরে সামনের দিকে এগিয়ে যায়। আরও 5 মিনিট একনাগারে হাঁটবার পরে সে তার সামনে আবছা আলোর আভা বুঝতে পারে, যা জ্বলন্ত মশালের কমলা রঙের আভা না, বরং চাঁদের আর রাতের তারার একটা শীতল বিকিরণ। হাতের উল্টা পিঠে সে তার কপালের ঘাম মুছে এবং দেয়ালে পিঠ ঠেকিয়ে নিজেকে যতটা সম্ভব অন্ধকারে মিশিয়ে দিতে চেষ্টা করে, যেন দূরবর্তী প্রান্তে ধনুকের তীরে জুড়ে থাকা সতর্ক প্রহরী তাকে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করতে না পারে। কিন্তু সামনে কেবল নীরবতা বিরাজ করছে। পুরো শহর এখন বোধহয় ঘুমে বিভোর। সে তার বিবর্ণ মাটির দাগলাগা পোশাক আর হাত সুড়ঙ্গের ভেতরের আলোতে কোনো মতো দেখতে পায়। তাকে তৈমুরের বংশের রাজপুত্র বলে কেউ চিনতে পারবে, সেই ভয় এখন আর নেই। শহরের ভেতরে সে অনায়াসে ভিড়ের মাঝে মিশে যেতে পারবে। হয়তো লোকে ভাববে গতকালের বাসি রুটির সন্ধানে আরেকজন হতভাগ্য কিশোর এসেছে। সুড়ঙ্গটা এসে দূষিত পানিতে পূর্ণ একটা বৃত্তাকার গর্তে শেষ হয়েছে। বাবর ভাবে সম্ভবত কোনো অব্যবহৃত ইদারার খাড়া ফাঁকা স্থান। উকি দিয়ে সে রাতের তারকাখচিত আকাশের চাঁদোয়া দেখতে পায়। নীরবে সন্তর্পণে সে খাড়া দেয়ালে গাঁথা ধাতব কিলক বেয়ে উপরে উঠতে আরম্ভ করে। এমন সুড়ঙ্গ এই শহরে কতগুলো আছে। কোনো সন্দেহ নেই, শত্রুরা তার প্রতিটা পরিকল্পনা সম্পর্কে আগেই অবহিত হয়েছে। তার ছাউনি দূষিত করতে দলে দলে গুপ্তচরের দল ইঁদুরের মতো হাজির হয়ে তার গোপন তথ্য জেনে নিয়ে ঘরে ফিরে এসেছে। কিন্তু এখন বাবর ভাবে, ইঁদুর হবার পালা এবার আমার। দেয়ালের উপরে পাথরের গোলাকার রক্ষামূলক বেষ্টনীর উপর দিয়ে বাবর নিজেকে টেনে তোলে এবং ছায়ার ভেতরে আলতো করে নেমে যায়। চাঁদের আলোতে বাবর দেখে সে একটা আঙিনার মতো জায়গায় উপস্থিত হয়েছে, যেখানে কেবল দুটো হাড্ডিসার নেড়ি কুত্তা ঘুমিয়ে রয়েছে। বাবর তাদের পাঁজরের হাড় ছন্দবদ্ধ ভঙ্গিতে ওঠানামা করতে দেখে এবং তাদের মৃদু কেউ কেউ স্বরের ফোঁপানি শুনতে পায়। পরাক্রমশালী সামরকান্দের তৈমুরের উত্তরাধিকারীর আগমনের কি অনবদ্য তরিকা! কেবল নেড়ি কুকুরের সহচার্যে গায়ের গন্ধে ভূত পালাবে, আর তার পরনে ছেঁড়া ফাটা কাপড়।
এখন প্রশ্ন হলো, ঠিক সে কোথায় আছে? বাবর জানতে পারলে বর্তে যেত। এখন সে কেবল লোকজন উঠে চলাচল শুরু করা পর্যন্ত লুকিয়ে থাকতে পারে। লোকের আড়াল তার প্রয়োজন। শীতে কাঁপতে কাঁপতে সে দেয়ালের সাথে ঠ্যাস দিয়ে রাখা একটা কাপড়ের স্তূপ খুঁজে পায়। এতেই কাজ হবে। সে কাপড়ের নিচে আলতো করে ঢুকে আসে এবং মাথার উপর টেনে নিয়ে নিজেকে পুরোপুরি ঢেকে ফেলে। সে ভাবে, সামরকান্দ, সামরকান্দ। তারপরে কিছু বুঝে ওঠার আগেই ঘুম জোয়ারের মতো দুচোখ ছাপিয়ে এসে তার ক্লান্ত শরীরের দখল বুঝে নেয়। এটা আমার জায়গা, তোমার পচা গাজর নিয়ে অন্য কোথাও যাও। বাবর ঘুম ভেঙে চমকে ওঠে এবং কাপড়ের ফাঁক দিয়ে উকি দেয়। কয়েক ঘন্টা আগে যে জায়গাটা জনমানবহীন ছিল, এখন লোকজনে গমগম করছে। ভোরের আবছা আলোতে তার মনে হয় লোকগুলো একটা বাজার বসাতে চাইছে। যার কণ্ঠস্বরে তার ঘুম ভেঙেছে, বাবর তাকিয়ে দেখল কালো ধূলি ধূসরিত আলখিল্লা পরিহিত লম্বা শীর্ণকায় এক বৃদ্ধ লোক। সে নিজের পছন্দের স্থানের দখল বুঝে নিয়ে সে আসন পিড়ি হয়ে বসে এবং জোব্বার পকেট থেকে কয়েকটা ছাতা পরা পেঁয়াজ বের করে। সতর্কতার সাথে বাবর তার লুকানো স্থান থেকে বের হয়ে আসে। রুক্ষ দর্শন, ছিন্ন বস্ত্র পরিহিত লোকের দল ততোধিক কুঞ্চিত আনাজপাতির সামান্য পরিমাণ কাপড়ের ওপর সাজিয়ে রাখছে। গাজরের রং বিগড়ে গিয়েছে এবং অঙ্কুরিত হয়ে পড়েছে, আর তার কাছে রয়েছে কুঁচকে যাওয়া মূলা। আরেক বৃদ্ধা, যার কুঞ্চিত মুখ থেকে নেকাব খসে পড়েছে বেপরোয়া অনটনে, সমাধিস্থ করার জন্য যেভাবে মৃতদেহ পবিত্র করা হয়, ঠিক একই যত্নে একটা মৃত ইঁদুর সাজিয়ে রাখছে। অন্যরা বোঝাই যায় যাদের কাছে বিক্রি করার মতো কিছু নেই আর কেনার সামর্থ্যের প্রশ্নই ওঠে না। তারা চারপাশে ভিড় করে দাঁড়িয়ে ক্ষুধার্ত চোখে তাকিয়ে রয়েছে। বাবর বিস্মিত হয়ে ভাবে, এই লোকগুলো উপবাস করছে। অবরোধ অনেক মাস হলো বজায় আছে এবং সে আশা করেনি যে রসদের পর্যাপ্ত মজুদ থাকবে। কিন্তু তাই বলে এক শিশুর কান্নায় তার চিন্তার জাল ছিঁড়ে যায়। এক তরুণী মাতা, যার স্তনের দুগ্ধধারা শুকিয়ে গেছে এবং যার চোখের তারায় ভর করেছে অসহায়তা, নেকাবের এক কোণা পানিতে ভিজিয়ে সেটাই নিজের সন্তানের বুভুক্ষ ঠোঁটে গুজে দেয় সে। নিজেদের ঘাঁটিতে ব্যাটারা ভালোই আছে, বৃদ্ধ লোকটা বলে। তারপরে এমন ক্রুদ্ধ ভঙ্গিতে থুতু ফেলে যে আরেকটু হলেই কফের দালা তার নিজের 7টা পেঁয়াজের স্তূপে গিয়েই পড়ত। ওরা আমাদের সব কিছু কেড়ে নিয়েছে। বছরের পর বছর ওরা টিকে থাকতে পারবে। রেশমের আলখেল্লার নিচে ভুঁড়ি আমাদের খাবার দিয়েই পূর্ণ করবে। এখানে কি ন্যায় বিচার বলে কিছু নেই? পাশ থেকে একজন বলে, বুড়া মিয়া, চুপ করো, মুখে লাগাম দাও, তোমার কারণে আমরা সবাই বিপদে পড়ব। শীতকাল আসলে গতবারের মতো এবারও আক্রমণকারীরা দেশে ফিরে যাবে। বৃদ্ধ বলে, আর তারপরে কি ঘোড়ার ডিমটাই হবে? কৃতজ্ঞতায় উজিরকে আরও বেশি তখন খাজনা দিতে হবে। বেশ্যার ব্যাটার বড্ডবার বেড়েছে, আর সবাই বলছে আমাদের বিবি বেটিদের নাকি সে ভীষণ পছন্দ করে। মরহুম সুলতান, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, তার চেয়েও নাকি দ্বিগুণ বড় আমাদের উজিরের হারেম। আমি শুনেছি এক রাতে সে 3 জন নারীর সাথে সহবাস করে। পাশ থেকে আরেকটি লোক বলে, বুড়া মিয়া, শান্ত হও, তোমার বসন্তের দাগলা স্ত্রী আর মেয়ের চেয়ে ওই ছাগলটা অনেক বেশি যৌনাবেদনময়। এই ফোরনে বৃদ্ধ লোকের রাগ তেমন বাড়ে না। নিজের বিবি বেটিদের আবরু রক্ষায় পেঁয়াজ বিক্রেতা ক্রুদ্ধ কণ্ঠে সাফাই দিতে শুরু করতে বাবর আলগোছে সেই চত্বর থেকে সরে আসে এবং একটা গলি ধরে হাঁটতে শুরু করে। সব জায়গাতেই একই দৃশ্য, চোখে মুখে অনাহারের নির্মম ছাপ পড়া। ক্ষুধার্ত মানুষের দল ছায়ামূর্তির মতো ধীর পায়ে হেঁটে চলেছে, যেন তাদের দেহের শেষ বিন্দু জীবনী শক্তি নিংড়ে নেওয়া হয়েছে। সে দাঁতহীন মাড়ি দেখিয়ে এক বৃদ্ধাকে হাসতে দেখে, যে শিশুর মতো মমতায় একটা মৃত বিড়ালের নির্জীব দেহ কোলে করে রেখেছে। ইদারার ধারে গতরাতের ঘুমন্ত কুকুরগুলো যে এতদিন বেঁচে রয়েছে, সেটা ভেবে সে বেশ অবাক হয়। ম্লান কমলা রঙের উদীয়মান সূর্যের কাঙ্ক্ষিত দৃশ্যপট, যা তাকে নিজের অবস্থান সম্পর্কে অবহিত করবে। বাবর জানে যে সূর্যের দিকে পিঠ করে হাঁটলে তৈমুরের সুরক্ষিত আস্তানার দেয়ালের কাছে তার পৌঁছে যাওয়া উচিত। আপাতভাবে মনে হয় তার ধারণাই ঠিক। সে দ্রুত এগিয়ে যেতে শুরু করে, খেয়াল করে
রাস্তাগুলো ক্রমশ চড়া হয়ে উঠেছে, আর দুপাশের ভবনগুলো এখন অনেক বেশি অভিজাত দর্শন। সে সুদৃশ্য ফুল, লতাপাতা আর জ্যামিতিক নকশার প্রাণবন্ত টাইলসে সজ্জিত হাম্মামখানা, গম্বুজযুক্ত মসজিদ আর অপরূপ সুন্দরভাবে তৈরি করা মাদ্রাসা দেখতে পায়, যেখানে বিদ্যার্থীর দল নামাজ আদায় করে আর অধ্যয়ন করে। তার পূর্বপুরুষেরা এত সুন্দর একটা শহর তৈরি করেছে, একটা বালকসুলভ গর্ববোধ তার ভেতরে জন্ম নেয়। সে যখন সামরকান্দের সুলতান হবে, শহরের আশেপাশের বাগান আর ক্ষেত থেকে সবজি ফল এসে আবার বাজারেই বোঝাই করে ফেলবে। রুটিঘর আর রন্ধনশালা যে এখন শূন্য আর পরিত্যক্ত, থেকে থেকে সেখানে আবার বাতাসে সুবাস ছড়াবে। সমৃদ্ধশালী আর সুখী নাগরিকের দল তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে, এবং তৈমুরের সময়ের মতো প্রতিভাবান মানুষের দল, কবি, চিত্রকর, পণ্ডিত, সভ্য দুনিয়ার নানা প্রান্ত থেকে এখানে এসে মিলিত হবে। পুরো বিষয়টার তাৎপর্য অনুধাবন করতে পেরে বাবর চোখ বন্ধ করে ফেলে। বাছা, পথ থেকে সরে দাঁড়াও। বাবরের পিঠের নাজুক অংশে শক্ত কিছু একটা আঘাত করে। সহজাত প্রবৃত্তির বশে সে কোমরে অস্ত্রের জন্য হাত দিয়ে দেখে সেখানে কিছু নেই। সে ঘুরে দাঁড়িয়ে দেখে সমরকন্দের রাজকীয় পান্না সবুজ রঙের পরিকর পরিহিত দুজন সৈন্য। তাদের যাবার মতো পাশে যথেষ্ট জায়গা রয়েছে, কিন্তু তারপরেও তাদের একজন তার হাতের বল্লমের বাট দিয়ে বাবরকে আঘাত করে, এবং আঘাতটা পাঁজরে খোঁচার মতো লাগে। সে ঘুরতে ঘুরতে দেয়ালে গিয়ে আঘাত করে। দেতো হাসি বাবরকে উপহার দিয়ে লোকটা সদম্ভে সামনে এগিয়ে যায়। বাবর সিংহের মতো অপলক দৃষ্টিতে পেছন থেকে তাদের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তারা পেছনে ফিরেও তাকায় না। সৈন্য দুজন বাঘ ঘুরতে সে তাদের পিছু নেয়। তারা যেদিকে এগিয়ে চলেছে তাতে সে নিশ্চিত দুজন কোক সরাইয়ের দিকে যাচ্ছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে অনুসরণ শুরু করতে সে আরও বেশি সৈন্যের দেখা পেতে থাকে। তাদের কেউ কেউ শহরের শুনশান আতঙ্কিত নগরের রাস্তায় টহল দিচ্ছে, কেউ বা শহর রক্ষাকারী প্রাচীরের থেকে ফিরে আসা প্রতিহারী সেনা। পূর্বের তিক্ত অভিজ্ঞতার কারণে কেউ এগিয়ে আসছে বুঝতে পারলে সে জঞ্জালের আড়ালে কিংবা চৌকাঠের পেছনে লুকিয়ে পড়ার চেষ্টা করে তাদের চোখে নিজেকে আড়াল করতে পারে। আর তারপরে একটা সময়ে সে উপরের দিকে তাকালে তৈমুরের প্রাসাদ পরিবেষ্টিত আস্তানা দেখতে পায়, এবং ঠিক কেন্দ্রে তৈমুরের সুউচ্চ দুর্গ প্রাসাদ অতিকায় কোক সরাই দেখে। দুর্গের প্রাকার বেষ্টিত চিহ্নিত স্থান থেকে সবুজ রেশমের নিশান বাতাসে পতপত করে উঠছে। বাবর ভাবে, ওইটা আমার প্রাসাদ। অবচেতন মনে সে তৈমুরের আংটিটা স্পর্শ করে এবং সেটি মুঠোর ভিতর আঁকড়ে ধরে। পাথর দিয়ে বাঁধানো পথে সৈনিকদের কুচকাওয়াজের শব্দে তার দিবা স্বপ্নের চটকা ভাঙে। একটা দল আস্তানায় ফিরে আসছে। তাদের অনেক পেছন থেকে বাবর তীক্ষ্ণ চোখে সৈন্যদলটা আর তাদের অস্ত্রশস্ত্রগুলি খুঁটিয়ে দেখে। দীর্ঘকায় মজবুত শরীরের মানুষ, তাদের অবয়বে অপুষ্টির বিন্দু মাত্র চিহ্ন নেই, আর প্রত্যেকের হাবে ভাবে যোদ্ধার অভিব্যক্তি। এদের পরনেও সামরকান্দের উজ্জ্বল সবুজ পরিকর। জোর করে জুড়ে বসা উজির তাদের আনুগত্যের জন্য কত মোহর দিয়েছেন। সহসা পেছন থেকে কেউ একজন তার কাঁধে হাত দেয়, এবং আতঙ্কিত বাবর সব কিছু অগ্রাহ্য করে দৌড় দেবার জন্য প্রস্তুত হয়, কিন্তু হাতটা স্পাতের মতো কঠিন। অসহায় বাবর ঘুরে দাঁড়ায় তার আক্রমণকারীর মুখোমুখি হতে। শুভেচ্ছা নেবেন? আশা করিনি এত শীঘ্রই আপনাকে সমরকান্দে দেখব। অবরোধ তো এখনও শেষ হয়নি। বাবর ঢোক গেলে বাইসেনগার তৈমুরের রক্তরঞ্জিত আংটি ফারগানার কাছে পৌঁছে দেবার সময়ই বাবরের সাথে তার শেষ দেখা হয়েছিল। বাইসাঙ্গার বলে, আপনি অনর্থক ঝুঁকি নিয়েছেন। গত 30 মিনিট ধরে আমি আপনাকে অনুসরণ করছি। বাবরের মুখ এতটাই শুকিয়ে আছে যে সে কথা বলতে পারে না, এবং সে নিচের দিকে তাকায়। সে যা দেখে তা দেখে আবার ঢোক গেলে বাম হাত দিয়ে বাইসিনগার যদিও তাকে শক্ত করে ধরে রেখেছে, তার ডান হাত শক্ত হয়ে তার পাশের কাঠের দণ্ডের মতো ঝুলছে। বাইসিনগার তার দৃষ্টি অনুসরণ করে, বলে, আপনার চাচার শেষ নির্দেশ পালন করে তৈমুরের আংটি পৌঁছে দেবার শাস্তি এটি। আমি ভাগ্যবান যে এখনও মাথাটা আমার আস্ত আছে।
কারণ সমরকন্দের নিরাপত্তার জন্য গ্র্যান্ড উজিরের আমাকে দরকার আছে। সে নিজের হৃৎপিণ্ডের গতি প্রশমিত করে এবং চারপাশে তাকিয়ে পালাবার সম্ভাবনা বিচার করতে গেলে হতাশায় দমে যায় যখন দেখে একদল সৈন্য তাদের দিকে তাকিয়ে আছে। তারা নিশ্চয় অবাক হচ্ছে তাদের দলপতিকে একটা ময়লা পোশাক পরিহিত কৃষক বালকের সাথে কথা বলতে দেখে। সে এখন যদি পালাতে চেষ্টা করে তবে তারা তাকে এক নিমিষে ধরে ফেলবে। এখন কি করবে? বাইসাঙ্গার অবশেষে কথা বলে, ব্যাপারটা খুব সাধারণ। আমি যদি আপনাকে গ্র্যান্ড উজিরের কাছে ধরিয়ে দেই তবে আমার কপাল ফিরে যাবে। বিলাসবহুল প্রাসাদ যেখানে ঝর্ণা থেকে গোলাপ জল প্রবাহিত হচ্ছে, আর সুন্দরী দাসীরা আমার সব ইচ্ছা পালনের জন্যে মুখিয়ে রয়েছে। আমি অনায়াসে নিজেকে সেখানে অধিষ্ঠিত করতে পারব। বাইসাঙ্গারের চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে বাবরের দিকে তাকিয়ে সে আবারও বলে, জীবন অনেক বেশি জটিল। আপনার মরহুম চাচা একজন ভালো শাসক ছিলেন এবং তার শেষ আদেশ যে কোনো মূল্যে পালনের জন্য আমাকে কর্তৃত্ব দিয়েছিলেন। উজির আমার সম্মান আর অহংকারে আঘাত করেছে। তাকে আমার হাতে তুলে দেবার প্রতিশ্রুতি যদি আপনি আমাকে দেন তবে আমি আপনার হাতে সমরকন্দ তুলে দেব। এবার বাবরের চোখ ঝলসে ওঠে। বাবর বলে, আমি তোমাকে কথা দিলাম, তৈমুরের রক্ত ধমনীতে বইছে এমন এক সুলতান তোমাকে কথা দিচ্ছে। বাইসিঙ্গার বলে, আমার সুলতান? তাদের দিকে যারা তাকিয়ে রয়েছে সবার চোখ এড়িয়ে বোঝা যায় কি যায় না এমন ভঙ্গিতে বাইসিঙ্গার বশ্যতা স্বীকার করে হালকা মাথা নত করে। সন্ধ্যা নেমে আসতেই ওয়াজির খানকে পাশে নিয়ে বাবর তার সেনাবাহিনীর তুঙ্গস্পর্শী উত্তেজনায় শিহরিত হতে থাকা একটি দলের উদ্দেশ্যে বক্তৃতা করে। ভরপেট খেয়ে তরবারিতে শান দিয়ে আর পিঠে চামড়ার তৈরি ঢাল বেয়ে যারা পায়ে হেঁটে প্রধান ছাউনি থেকে রওনা দেবার জন্য প্রস্তুত হয়েছে তাদের জন্য এই বক্তৃতা। প্রথমে তারা 3 রাত আগে নহরের কিনারের ধারে বাবরের অনুসৃত পথ ধরে অনুসরণ করবে, কিন্তু তারপরে চাহার রাহা তরুণদার দিয়ে সমরকান্দে প্রবেশের জন্য সংকেতের অপেক্ষায় লুকিয়ে অপেক্ষা করবে। শহরে প্রবেশের এই তরুণদারের প্রহরায় নিয়োজিত আছে বাইসিঙ্গার, আর সে বাবরকে সেটা খুলে দেবার প্রতিশ্রুতি দিয়েছে। বাবর বলে, আমার সাথী যোদ্ধারা, আজ রাতে আমরা আমাদের নিয়তির মুখোমুখি হব। এসো আমার যোদ্ধা আত্মীয়, বলিয়ান হয়ে হৃদয়ের সবটুকু সাহস আমরা জড়ো করি। লড়াই করার শারীরিক সাহস কেবল নয়, আমি জানি সেটা তোমাদের ভালোই আছে, বরং নহর ধরে দ্রুত এগিয়ে গিয়ে আমাদের আক্রমণের সংকেত না আসা পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য যেন তোমাদের থাকে। আমরা প্রত্যেকেই আমাদের সহযোদ্ধার বাঁচা মরার দায়িত্ব বহন করছি। নিজের অবস্থান থেকে আমাদের ভেতরে একজনও যদি পিছিয়ে আসে অনিচ্ছা সত্ত্বেও বা অসহিষ্ণুতার জন্য, জেনে রেখো সে আমাদের সবার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আমার বয়স কম হতে পারে, আমি জানি আমি আমার ভূমিকা ঠিক মতোই পালন করব। তোমরা কি আমাকে প্রতিশ্রুতি দেবে যে তোমাদের দায়িত্বও তোমরা ঠিক মতো পালন করবে? সবাই সমস্বরে একসাথে চিৎকার করে বলে ওঠে, হ্যাঁ সুলতান। সময় নষ্ট না করে বাবর অগ্রবর্তী দলটাকে যাত্রা করার আদেশ দেয়। পাশাপাশি দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে 2টো সারি তৈরি করে নহরের পাশ দিয়ে তারা কুয়াশার ভেতরে হারিয়ে যায়। পানির যতটা কাছে সম্ভব থেকে তীরের উইলো গাছের ডালপালা আর ঝোপঝাড়ের সামান্য আড়ালের পুরোটা সদ্ব্যবহার করে তারা এগিয়ে যায়। নীরবে এভাবে 15 মিনিট এগিয়ে যাবার পরে সহসা সামনের কাতারে সৈন্যদের ভেতরের কেউ সামান্য কেসে ওঠে। বাবরের কানে প্রহরী কুকুরের হুঙ্কারের মতো জোরালো শোনায় হাঁচিটা। অবশ্য সমরকান্দের দিক থেকে কোনো ধরনের নড়াচড়ার আওয়াজ পাওয়া যায় না। বাবর আবারও স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপরই সৈন্যটা আবার কেসে ওঠে। এবার মনে হয় আগের চেয়েও জোরে, এবং মনে হয় অনন্তকাল ধরে কাশতে থাকতে, যা আদতে 1 মিনিটেরও অনেক কম। এখনও মশার ভনভন আওয়াজ ছাড়া আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। অন্ধকারের প্রতিটা মানুষের উন্মুক্ত ত্বকে তারা মহানন্দে কামড়াতে শুরু করেছে। মূল ছাউনি থেকে রওনা দেবার 2 ঘন্টা পরে বাবুর সুই প্রস্তুতকারকদের তরুণদারের কাছে সে স্থানটা চিনতে পারে, যেখান থেকে সমরকান্দের রেকি করার অভিপ্রায়ে গোপন সুড়ঙ্গের উদ্দেশ্যে সে উঠে গিয়েছিল।
আজ রাতে অবশ্য সে লোকদের নিয়ে নহরের কিনারের ধারে এগিয়ে যায়। জ্যোৎস্নার আলোয় প্রসন্ন চিত্তে বয়ে যাওয়া স্রোতস্বিনী আরও একবার তার বন্ধুর ভূমিকায় অবতীর্ণ হয়। যখন উত্তর দিকে বাঁক নিয়ে সেটা চারহাররাহা তরুণদ্বারের মাত্র 200 গজ দূরে বয়ে গিয়েছে দেখা যায়। বাবর আর তার লোকেরা নহরের কিনারের আগাছা আর উইলোর আড়ালের পুরো সদ্ব্যবহার করে কোনো ধরনের অবাঞ্ছিত শব্দের জন্ম না দিয়ে তরুণদ্বারের খুব কাছাকাছি পৌঁছে যায়। ওয়াজির খানের সাথে সংক্ষিপ্ত পরামর্শ করে নিয়ে বাবর চাঁদ মাথার উপরে উঠে না আসা পর্যন্ত তার লোকদের ঝোপঝাড়ের আড়ালে আত্মগোপন করে থাকার আদেশ দেয়। তরুণদ্বার খুলে দেবার ব্যাপারে বাইসাঙ্গারের সাথে তার সেরকমই কথা হয়েছে। অস্বস্তি দূর করতে বাবর একটু নড়েচড়ে ওঠে, কিন্তু ব্যাপারটা কঠিন। মশার ঝাঁক তাকে এখনও ছেঁকে ধরে আছে, আর না চুলকে থাকতে পারছে না সে। আসন পিড়ি হয়ে বসে থাকায় তার কাপড়ে কাদা লেগেছে এবং নড়লেই নিচ থেকে প্যাচ প্যাচ শব্দ ভেসে আসে। কিন্তু ঘন আগাছার কারণে জায়গাটা বেশ ভালো একটা আড়াল তৈরি করেছে। সে যদি ঠিক তার মাথার উপরে চারকোনা আকাশের তারা এবং চাঁদের আবর্তন দেখে এবং ঠিকমতো আন্দাজ করতে পারে, তাহলে এখানে আসার পর 90 মিনিট অতিবাহিত হয়েছে। সে যেখানে গুড়ি দিয়ে আত্মগোপন করে রয়েছে সেখান থেকে অবশ্য আশেপাশের এলাকা আর আকাশের এমন বেশি কিছু অংশ দেখা যায় না, যার ফলে সে চাঁদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারবে। তাকে নিশ্চিতভাবে জানতে হবে আরও কতক্ষণ তাদের এখানে অপেক্ষা করতে হবে। ওয়াজির খানের পিতৃব্য সুলভ উপদেশ অমান্য করে যে অন্য আর সবার মতো তারও মাথা নিচু করে রেখে সময়ের হিসেবের ভার তার নিজস্ব আরও অভিজ্ঞ পর্যবেক্ষণ ক্ষমতার উপর ছেড়ে দেওয়া উচিত। বাবর মাথা উঁচু করে। গাছের আড়াল থেকে ভালো করে দেখার জন্য উকি দিতে ওয়াজির খানের পরামর্শে পরিধান করা ইস্পাতের জালিকা দেয়া জ্যাকেট, যেটা তার দেহের মাপের চেয়ে অনেক বড়, কুঁচকে গিয়ে তার বাহুর নিচে বগলের কাছে খোঁচা দেয়। অসহিষ্ণুভাবে বাবর টানা হ্যাঁচড়া শুরু করে, আলখেল্লার নিচে হাত দেয় এবং চেষ্টা করে কুঁচকে যাওয়া ইস্পাতের জ্যাকেট সোজা করতে, কিন্তু সেই বিষয়টা আরও জটিল করে তোলে। তার ঠিক মুখের সামনে আগাছার আড়াল থেকে একজোড়া বুনো হাঁস আর্তস্বরে ঝাপটে ওঠে। বর্ম ঠিক করতে গিয়ে তার মাত্রাতিক্ত নড়াচড়ায় বোধহয় বেচারা আতঙ্কিত হয়ে উঠেছে। বিব্রত ভঙ্গিতে সে আবার মাথা নিচু করে, কিন্তু আগাছার আড়ালে মাথা নিচু করতে সে কয়েক ফিট দূরে পায়ের আওয়াজ শুনে, যা দ্রুত কাছে এগিয়ে আসছে। যদিও যুক্তি তাকে বলে যে সেটা তারই কোনো পায়ের লোকের আওয়াজ, কিন্তু সহজাত প্রবৃত্তির বশে সে তার মরহুম আব্বাজানের ঈগলের মাথার বাঁটযুক্ত আলমগীর আটকে ধরে। লাফিয়ে উঠে দাঁড়িয়ে নিজের জীবন বাঁচাতে লড়তে প্রস্তুত। শব্দটা আরও বাড়তে এবার ওয়াজির খানের কাদামাখা মুখ আগাছার আড়াল থেকে উকি দেয়। পেটের ওপর ভর দিয়ে কুনুয়ের সাহায্যে অনেকটা বায়াম মাছের মতো এঁকে বেঁকে তার দিকে এগিয়ে আসছে। বাবর স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং সেই সাথে কোনো এক অদ্ভুত কারণে তার মনে হয় যে পিঠে ঢাল আটকানো এবং প্রায় উপুর হয়ে শুয়ে থাকার কারণে ওয়াজির খানকে বেঢপ আকৃতির একটা কচ্ছপের মতো দেখাচ্ছে। সুলতান, সময় হয়েছে, আমি কি সংকেত দিতে আদেশ দেব? বাবর মাথা নাড়ে। ওয়াজির খান যেভাবে এসেছিল সেভাবেই মাথা নিচু করে পিছলে পেছনে সরে যায়। মুহূর্ত পরে তার আদেশে রাতের নির্মেঘ আকাশে একটা জ্বলন্ত তীর বিশাল বৃত্তচাপ তৈরি করে আকাশে উঠে আসে। ধূমকেতুর মতো জ্বলছে তার জ্বলন্ত পুচ্ছ। আগাছার ভেতরে এবার বাবর উঠে দাঁড়ালে তার পেট গুলিয়ে ওঠে এবং উত্তেজনা আর আশঙ্কায় তার পা কাঁপছে টের পায়। তার লোকেরা তার চারপাশে আড়াল ছেড়ে এক এক করে উঠে দাঁড়াতে থাকে। ওয়াজির খান তার পাশে এসে দাঁড়ায়, বলে, আমরা শীঘ্রই জানতে পারবো বাইসিঙ্গার এক কথার মানুষ কি না। বাবর বলে সে কথা রাখবে, কিন্তু বাবর বলার পরেও নিশ্চিত পোড় খাওয়া ওয়াজির খানের মনের সংশয় দূর হয় না। উদ্বিগ্ন হয়ে ওঠেন যে তরুণ অনভিজ্ঞ বাবর হয়তো প্রতারিত হতে পারেন। বাবর আর ওয়াজির খানকে সামনে রেখে তাদের যোদ্ধারা আগাছার আড়াল থেকে বেরিয়ে আসে এবং আক্রমণাত্মক বিন্যাসে সজ্জিত হয়, আর জলাভূমির উপর দিয়ে দ্রুত চারহাররাহা তরুণদ্বারের দিকে এগিয়ে যায়। তাদের পায়ের চামড়ার নাগরা মাঝে মধ্যেই কাদায় আটকে যায় এবং সবাই শান্ত ভঙ্গিতে তখন শ্বাস নেয়। তারা আরও এগিয়ে যেতেই বাবর দেখে সুউচ্চ সবুজাব নীল তোরণ, যেটি সুই প্রস্তুতকারকদের তোরণের তুলনায় অনেক ছোট।
তরুণদ্বারের দুই পাশে শক্তপোক্ত পাথরের যেনতেনভাবে তৈরি করা বুরুজ নির্মাণের সময় দর্শনীয়তার চেয়ে উদ্দেশ্যের বিষয়ে প্রাধান্য দেওয়া হয়েছে এবং বাবর এখান থেকেই তরুণদ্বারের ভারী লোহার গ্রিল দেখতে পায়, যা শহরে প্রবেশের সংকীর্ণ গলিপথটাকে সুরক্ষিত করে রেখেছে। দেখে তার মনে হয় ফোকলা দাঁতের কেউ তার দিকে মুখ ব্যাদান করে হাসছে। সন্দেহজনক কিছু চোখে পড়ে কি না দেখতেই বাবর চোখ পিটপিট করে চারপাশে তাকালে বুঝতে পারে কোথাও কিছু নড়ছে না। এমনকি তরুণদ্বারের ওপরের প্রকোষ্ঠ, যেখান থেকে বাইসেনগার কপিকল দিয়ে গ্রিল তোলার আদেশ দেবে, সেখানেও কোনো আলো জ্বলছে না। বাবর ভাবে কোনো কিছু না ঘটলে সে কি করবে? হয়তো পুরাটাই একটা নির্মম ছলনা, বা এটাও হতে পারে পুরো পরিকল্পনাটাই ফাঁস হয়ে গিয়েছে আর বাইসেনগার এখন কোনো অন্ধকার কুঠুরিতে নিপীড়ন সহ্য করতে না পেরে তাদের পায়তারাগুলি যন্ত্রণাক্লিষ্ট কণ্ঠে বয়ান করছে। বাবু নিজেকে শান্ত করে চিন্তা করতে থাকে তার সামনে এখন কি পথ খোলা রয়েছে। কিন্তু মনে মনে সে জানে তার সামনে এই একটাই পথ খোলা রয়েছে, তাদের এগিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এমনকি এখন জ্বলন্ত তীরের বাঁকানো গতিপথের মাধ্যমে যা সূচিত হয়েছে, বাছাই করা 400 যোদ্ধার দল ইতিমধ্যে তার 3 রাত আগের যাত্রাপথ অনুসরণ করে স্যাঁতস্যাঁতে সংকীর্ণ সুড়ঙ্গে নেমেছে, যা তাদের শহরের ভেতরে নিয়ে যাবে। সে তাদের পরিত্যাগ করবে না, যাই ঘটুক না কেন। সে তার লোকদের নেতৃত্ব দিয়ে তরুণ আক্রমণ করবেই। তার মন যখন এসব বিক্ষিপ্ত ভাবনার দোলাচলে আচ্ছন্ন, বাবর তরুণদ্বারের ডান পাশের দেয়ালের উপরে হাতে মশাল ধরা একটা ছায়ামূর্তি দেখতে পায়। যে ছায়ামূর্তি ইচ্ছাকৃতভাবে মশালটি এপাশ ওপাশ দোলাতে থাকে। একই সাথে বাবর আশেপাশে কোথাও বিশাল একটা পুলির ঘর ঘর ঘুরতে পাওয়া আওয়াজ শুনতে পায়। লোহার গ্রিলটা প্রথমে কেঁপে ওঠে, তারপর অনিচ্ছা সত্ত্বেও যেন উপরে উঠতে শুরু করে। ওয়াজির খানের দিকে তাকিয়ে সে একটা বিজয়ীর হাসি দেয়। তারপরে আক্রমণের জন্য পূর্ব নির্ধারিত সংকেত চাপা স্বরে বলে ওঠে। তার লোকেরা সংকেতটা পুনরাবৃত্তি করতে সে একটা চাপা গমগমে আওয়াজ শুনতে পায়। সংকেতটার কোমল আবেদন থিতি আসতেই নিজের ভিতরে একটা উদ্দীপনা টের পায়, যা তাকে সামনে এগিয়ে যেতে বাধ্য করে। ডান হাতে তার মরহুম আব্বাজানের তরবারি, বাম হাতে খঞ্জন নিয়ে বাবর তরুণদ্বারের বাকি পথটুকু দৌড়ে অতিক্রম করে। লোহার গ্রিল ইতিমধ্যে 1/3 উঠে এসেছে। তার লোকেরা তাকে ঘিরে ধরতে, গ্রিলের নিচের তীক্ষ্ণ শলাকার খোঁচা থেকে বাঁচতে সে নিজেকে গুটিয়ে একটা বলের মতো করে এবং নিচে গড়িয়ে আসে। তরুণদ্বারের উপরের প্রকোষ্ঠ থেকে পাথরের সিঁড়ি বেয়ে দ্রুত নেমে আসা পায়ের শব্দ ছাড়া বাবর এ সময় কিছুই শোনে না। বাইসেনগার এগিয়ে আসে, মুখের অভিব্যক্তি ভাবলেশীন। সে বলে, স্বাগতম, আমি আমার কথা রেখেছি। সে বাবরের সামনে এসে নতজানু হয়, বলে, আমাদের দ্রুত যা করতে হবে। গুপ্তচরের দল সর্বত্র ছড়িয়ে রয়েছে, এমনকি এখনও হয়তো কেউ আমাদের দেখছে এবং যে কোনো মুহূর্তে পাগলা ঘণ্টি বেজে উঠতে পারে। আমার 20 জন লোক এই তরুণের পাহারায় রয়েছে আর বাকিরা কোকসরায়ের নিকট অপেক্ষা করছে। বাইসেনগার শহরের দিকে এগিয়ে যাওয়া একটা অন্ধকার গলির দিকে ইশারা করে দেখায় এবং বলে, আমার সঙ্গে আসুন। বাইসেনগারের কথা শেষ হতে সামনে নগর প্রাকারের অভ্যন্তরে কোকসরায়ের ছাদে অন্ধকার বিদীর্ণ করে সহসা কমলা রঙের আলোর আভা দেখা যায়। ওটা মশালের সংকেত। তার মানে বাবরদের উপস্থিতির খবর সেনা ছাউনিতে পৌঁছে গেছে। সিঙার গগনবিদারী আর্তনাদ এবং কর্কশ্বরের সেনাপতিদের নিজ নিজ লোককে ডাকার শব্দ ভেসে আসতে বোঝা যায় যে বিপক্ষকে চমকে দেবার সুযোগ তারা হারিয়ে ফেলেছে। বাবর ইতস্তত করেন না। তরবারি ওপরে তুলে গায়ের পুরো শক্তি ব্যবহার করে সে তার লোকদের দিকে তাকিয়ে রণহুঙ্কার দেয়, ফারগানা। তার কানের পর্দা দপদপ করে। সে সামনের দিকে ধেয়ে যায়। গলিটার দুপাশে লম্বা উঁচু মাটির ইটের সারিবদ্ধ বাসা, যার দরজা নিশ্চিতভাবেই ভেতর থেকে বন্ধ। বাবর এক মুহূর্তের জন্য দরজার পেছনে জড়সড় হয়ে বসবাসকারী পরিবারগুলোর কথা ভাবে, যারা দোয়া করছে যেন এই ঝড় শীঘ্রই শেষ হয়। তাদের জানবার কথা না যে সাধারণ নাগরিকদের হত্যা বা লুট করার উপরে সে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার শত্রুদের অবশ্যই উপযুক্ত মূল্য দিতে হবে। নিরীহ লোকের রক্তে স্নান করে সে সামরকান্দে তার শাসন শুরু করতে চায় না। সুলতান, এই পথে। বাইসেনগার বাবরের বাহু আঁকড়ে ধরে
এবং হ্যাঁচকা টানে বাম দিকে বাঁক নেয়া একটা সরু গলিতে তাকে নিয়ে আসে। হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলতেই বাবর টলে ওঠে এবং আরেকটু হলেই সে আছাড় খেত। মুহূর্তের জন্য সে তার পেছনে ওয়াজির খানের দিকে তাকায়। গলিটার দুপাশে উঁচু দেয়াল আর ভীষণ সংকীর্ণ জায়গাটা। পাশাপাশি একজন বড়জোর দুজন লোক এগিয়ে যেতে পারবে। অতর্কিত আক্রমণের জন্য আদর্শ স্থান। গাঢ় অন্ধকারের ওপারে তার জন্য কি অপেক্ষা করছে বাবর ভাবে। বাইসানগার তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, দুর্গে পৌঁছাবার এটাই সবচেয়ে সংক্ষিপ্ত পথ। বাবর চোখ শুরু করে তার দিকে তাকায়। সে জানে যে তার বয়স কম হওয়া সত্ত্বেও তার লোকেরা এখন তার মাঝে একজন নেতাকে দেখতে চাইছে। এখন ইতস্তত করার কোনো অবকাশ নেই। যখন শত্রুর কণ্ঠস্বর প্রতি মুহূর্তে তাদের দিকে এগিয়ে আসে, সে বাইসানগারকে বিশ্বাস করে, যা তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। ওয়াজির খানকে পাশে নিয়ে সে তার লোকদের বলে অনুসরণ করতে এবং ঘুরে দাঁড়িয়ে বাইসানগারের পেছন পেছন গলিতে প্রবেশ করে। বাবর বিস্মিত হয় যে শহর দখলের লড়াই শুরু হতেই তার ভেতরের ভয় কোথায় যেন উবে গেছে। এখন সেখানে কেবল উত্তেজিত উল্লাস বিরাজ করছে। সব যুদ্ধে কি একই অনুভূতি হয়? সহসা পূর্ব দিকের খানিকটা দূরে সে একটা জোরালো হুঙ্কার ভেসে আসতে শোনে। তার লোকেরা নিশ্চয়ই সুড়ঙ্গ থেকে বের হয়ে এসেছে এবং এখন শহরের কেন্দ্রস্থলের দিকে ছুটে যাচ্ছে। তারা গ্র্যান্ড উজিরের অনুগত সেনাবাহিনীকে ব্যস্ত রাখবে। গলিটা এবার ডান দিকে আরেকটা তীক্ষ্ণ বাঁক নিয়েছে এবং তারপরে সহসাই শেষ হয়ে গেছে। চারপাশে আধো অন্ধকারে তাকিয়ে বাবর দেখে সে একটা প্রাঙ্গণের মতো জায়গায় দাঁড়িয়ে রয়েছে, যার একদিকে ঠিক তার উল্টো পাশে তৈমুরের দুর্গপ্রাসাদের উঁচু দেয়াল। গতবারের অভিযানের স্মৃতি আর তার পর্যবেক্ষণ করা পরিকল্পনার কথা স্মরণ করে। সে বুঝতে পারে তারা নিশ্চয়ই দক্ষিণ দিক থেকে এসে পৌঁছেছে। হ্যাঁ, কয়েকশো গজ সামনে দেয়ালের ভেতরে পূর্ব দিকে বিস্তৃত কোকসরায়ের তীক্ষ্ণ দাঁতের মতো প্রাচীরের বেষ্টনী দিয়া দুর্গপ্রাসাদ বাবর দেখতে পায়। বাইসানগার তাদের ভালোই পথ দেখিয়ে নিয়ে এসেছে। আরও খুশির খবর, বাবর ঠিক তার মাথার ওপরের দেয়ালে কোনো প্রহরী দেখতে পায় না। সম্ভবত তারা কল্পনাও করেনি শত্রু এখান দিয়ে উপরে উঠতে পারে। বাইসানগার আর ওয়াজির খানের দৃষ্টান্ত অনুসরণ করে বাবর দ্রুত আঙ্গিনাটা অতিক্রম করে এবং দুর্গপ্রাসাদের দেয়ালের গায়ে নিজেকে মিশিয়ে দাঁড়ায়। গলিপথে তার লোকেরা এসে উপস্থিত হলে সে ইশারায় তাদেরকেও একইভাবে দাঁড়াতে বলে। কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে না ভুগে তারা তার আদেশ পালন করে। বাইসানগার নিচু স্বরে কিছু একটা বলতেই কালো আলখেল্লা পরিহিত গম্বুজাকৃতি শিরস্ত্রাণ মাথায় দেয়া ছায়ামূর্তির দল আঙিনার পশ্চিম দিকের কোনায় অবস্থিত ভাপ উঠতে থাকা আবর্জনার স্তূপের আড়াল হতে বের হয়ে আসে। এরা বাইসানগারের সৈন্যদল। তারা এসে নীরবে তাদের সেনাপতিকে ঘিরে দাঁড়ায়। সুলতান, সামনের বাঁকের মুখে একটা বন্ধ করে দেয়া তরুণদ্বার, তার কাছে দুর্গপ্রাসাদের দেয়ালের উচ্চতা সবচেয়ে কম। বাইসানগার বলে ওঠে। সে আরও বলে, আর আমরা সেখান দিয়ে ভেতরে প্রবেশ করব। আমার লোকেরা মই নিয়ে এসেছে। আমি আমার তীরন্দাজদের বলবো নিরাপত্তার আড়াল দিতে। বাবর আর ওয়াজির খান সম্মতি জানিয়ে মাথা নাড়ে। দেয়ালের গায়ের সাথে প্রায় মিশে গিয়ে এবং বাইসানগারের নেতৃত্বে আক্রমণকারী দলটা দুর্গপ্রাসাদের দেয়ালের কোণার দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। সতর্কতার সাথে বাইসানগার একবার চারপাশে তাকিয়ে দেখে এবং তারপরে পেছনে সরে এসে বাবর আর ওয়াজির খানকে ইঙ্গিত করে দেখতে। বাইসানগারের লোকেরা এখন দেয়ালের গায়ে লম্বা লম্বা কাঠের মই স্থাপন করেছে। কাঠের ধাপের দুপাশের চামড়ার ফালি আটকে মইগুলো তৈরি করা হয়েছে বটে, কিন্তু দারুণ কার্যকর মইগুলো। তাদের লোকেরা ইতিমধ্যে মই বের উঠতে শুরু করেছে। তারা এক হাতে কাঠের ডাসা ধরে অন্য হাতে মাথার উপর ঢাল ধরে রেখেছে উপর থেকে ছোড়া তীর লক্ষ্যভ্রষ্ট করতে। বাবরের হৃৎপিণ্ড এখন দ্রুত গতিতে স্পন্দিত হচ্ছে এবং সে দ্রুত কিছু একটা করতে মরিয়া হয়ে ওঠে। সে চারপাশে তাকায় এবং উপরে ওঠার অন্য কোনো পথ খোঁজে। তরুণদ্বার ভাঙার কোনো সুযোগ নেই। প্রথম দৃষ্টিতে পাথরের দেয়াল মসৃণ দেখায়। প্রতিটা পাথর নিখুঁতভাবে জোড়া দেয়া। ফারগানার বুনো পাহাড় আর দড়িতে সে খামোখাই বেড়ে ওঠেনি, বাবর নিজেই নিজেকে বলে। ভালো করে তাকাতে সে পাথরের দেয়ালে অনেক ফাটল আর চির দেখতে পায়, যেখানে হাত আর পা দিয়ে তার মতো হালকা পাতলা একজন উপরে উঠতে পারবে। তার মরহুম আব্বাজানের তরবারি পিঠে ঝুলিয়ে বাবর গভীর একটি শ্বাস নেয়। শেষবারের মতো তাকাতেই সে দেখে ওয়াজির খান তার দিকে তাকিয়ে রয়েছে। তাকে রীতিমতো উদ্বিগ্ন দেখায়।
বাবর দ্রুত ঘুরে দাঁড়ায় এবং দেয়ালের পাদদেশ দিয়ে দৌড়ে যাবার সময় তাকে লক্ষ্য করে ছোড়া তীর ফাঁকি দিয়ে মোয়ের কাছে সরে যায়। বাবর দেয়াল বেয়ে উঠতে শুরু করে। তার হাত দেয়ালের ওপরে হাতড়াতে থাকে। সামান্য বের হয়ে থাকা পাথরের কণা চুনের আস্তর খসে পড়ার কারণে দুই পাথরের মাঝে উন্মুক্ত হয়ে ওঠা ফাঁক কিংবা রাজমিস্ত্রিদের বাটালির ঘায়ের ফলে সৃষ্ট দাগ খুঁজে সেখানে বুড়ো আঙ্গুল কিংবা হাত বা পায়ের কিনারা রাখতে পারে সে তার ঊর্ধ্বমুখী গতি অব্যাহত রাখে, নতুবা সে পড়ে যাবে এবং প্রতি মুহূর্তে তার হাত নতুন অবলম্বন খুঁজতে থাকে। তৈমুরের রাজমিস্ত্রিরা অসাধারণ কাজ করেছে। হাতের কাজের দক্ষতার কারণে কি তিনি তাদের সমরকন্দে আনেননি? বড্ড বেশি দক্ষ সম্ভবত। বাবরের ভাবনা সহসা মাটি থেকে 20 ফুট ওপরে একটি ঝাঁকি খায়, যখন তার পা কোনো অবলম্বন ছাড়া শূন্যে ঝুলতে থাকে এবং সে টের পায় কেবল হাতের উপর ঝুলে থাকার কারণে তার নখ উপরে উঠে আসতে চাইছে। পাথরের মতো শুষ্ক আর ধুলোময় মুখে বাবর কোনো মতো ঝুলে থাকতে চেষ্টা করে। পাগলের মতো পা দিয়ে ডানে বামে খুঁজতে থাকে কোনো অবলম্বন পাওয়া যায় কি না, কিন্তু কেবল মসৃণ পাথরের দেয়ালে তার পা ঘষা খায়। দেহের পুরো ওজন নেবার কারণে তার বাহুদয় প্রতিবাদ জানাতে শুরু করে। তারপরে যখন তার মনে হতে শুরু করে যে হাত ছেড়ে দিয়ে নিচে গড়িয়ে পড়ায় শ্রেয়, ঠিক তখনই তার ডান পা নরম কিছু একটা গিয়ে পড়ে। শুকিয়ে বিবর্ণ হয়ে যাওয়া ঘাসের একটি গোছা পাথরের ফাটলের গভীরে, যার বীজ প্রথিত। স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাবর এবার তার ডান পা গোছাটার উপর রেখে দেখে সেটা তার ভার নিতে পারে কি না, এবং সেটা তার দেহের ভার কিছুটা সামনে নিলে বাবরের হাতের অসহ্য ব্যথা কমে আসে। বাবর দেয়ালের উপর উঠে আসে এবং চারপাশে তাকিয়ে অবাক হয়ে দেখে যে প্রথম যারা উপরে উঠে এসেছে সে তাদের মাঝে অন্যতম। সে ভেবেছিল তার অনেক সময় লাগছে, কিন্তু কিছুক্ষণের ভিতরেই ওয়াজির খানের নেতৃত্বে আরও কিছু লোক এসে হাজির হয় এবং দড়ির মই বেয়ে উপরে আসার কারণে সবাই হাঁসফাঁস করছে। দেয়ালের নিরাপত্তা রক্ষায় যারা নিয়োজিত ছিল তারা বোধহয় পালিয়ে গেছে। এক পা পিছিয়ে সে কপালের ঘাম মুছতে মুছতে বাবর পালিয়ে যাওয়া কোনো সৈন্যের একপাশে ফেলে যাওয়া একটা রূপা দিয়ে বাঁধানো ঢালের সাথে হোঁচট খায়। সে ঝুঁকে ঢালটা তুলতে যাবে, কিন্তু পেছন থেকে ভেসে আসা একটি শব্দ শুনে সে ঘুরে তাকায়। দেয়ালের ভেতরের দিকে অবস্থিত একটি আঙিনা থেকে উপরে উঠে আসা একটি সংকীর্ণ সিঁড়ি দিয়ে সমরকান্দের অপেক্ষাকৃত সাহসী সৈনিকদের একটি দল হুড়মুড় করে উপরে উঠে আসছে। বাবর তাদের উজ্জ্বল সবুজ রঙের পরিকর আর বর্ষার মাথায় উঠতে থাকা সবুজ নিশান থেকে ধারণা করে গ্র্যান্ড উজিরের ব্যক্তিগত রক্ষীর দলেরা। একটা হুঙ্কার দিয়ে বাবর তাদের দিকে ধেয়ে যায়, জানে যে ওয়াজির খান আর তার লোকেরা তাকে অনুসরণ করবে, এবং এলো পাথারি তরবারি ধারালো স্রোতের ভেতর সে নিজেকে আবিষ্কার করে। দেয়ালের উপরের অংশটা যদিও বেশ চওড়া, সম্ভবত 10 ফিট প্রশস্ত, দুপাশ থেকে শীঘ্রই টপাটপ মানুষ নিচে আছড়ে পড়তে থাকে। কেউ আহত হয়ে নিচে পড়ে, কেউ আবার অপেক্ষাকৃত শক্তিশালী প্রতিপক্ষকে ঠেলে ফেলে দেয়। ঘামের উষ্ণতা, নোনতা গন্ধ তার নাক প্রায় বন্ধ করে দেয়। এরপর সে যতদিন বেঁচে থাকবে তার স্মৃতিতে এটা যুদ্ধের ঘ্রাণ হিসেবে বিরাজ করবে। কাঁচা পাকা লম্বা দাড়ির এক দীর্ঘকায় যোদ্ধা ভিড়ের ভেতরে বাবরকে আলাদা করে। তার হালকা দেহ কাঠামো আর অপেক্ষাকৃত তরুণ বয়স লক্ষ্য করে লোকটার মাংসল চোখে মুখে ক্রুদ্ধ বিদ্রুপের হাসি খেলে যায়। ইঁদুর শিকারের আগে বাবর বেড়ালের চোখে মুখে এমন ভাব দেখেছে, এবং লোকটার অবজ্ঞা বাবরকে খেপিয়ে তোলে। ওয়াজির খান অনুরোধ করেছিল যেন বাবর এমন কিছু পরিধান না করে যাতে তাকে ফারগানার সুলতান হিসেবে শনাক্ত করা যায়, কিন্তু এই হোৎকা উদ্ধত শুয়োরটাকে আজ সে তার জাত চিনিয়ে দেবে। বাবর চেঁচিয়ে বলে, বুড়ো খোকা, তোমার বাসায় থাকা উচিত ছিল। আগুনের পাশে বসে থেকে তোমার ভেজা পায়জামা বদলে দেওয়ার জন্য পরিচারককে ডাকতে পারতে। এক মুহূর্তের জন্য বাবরের কথা শুনে উদ্ধত যোদ্ধাটা হতবাক হয়ে যায়, কিন্তু তারপরে বাবর কি বলছে সেটা হৃদয়ঙ্গম করতে পেরে তার অভিব্যক্তি ক্রোধে ফেটে পড়ে। সে তার চর্ম সদৃশ্য শক্ত হাতে বর্ষাটা ধরে বাবরের দিকে এগিয়ে আসে, বলে, পুচকে ইঁদুর ছানা, আমি যদি আজ তোকে না পিষেছি। এত দ্রুত সবকিছু ঘটে যে বাবর কোনো প্রতিরোধী করতে পারে না। লোকটি বর্ষার মুখটা ঘুরিয়ে নিয়ে ভোঁতা দিকটা দিয়ে বাবরের পেটে বেমাক্কা একটা গুঁতা দেয়। বাবর টের পায় ধাক্কার চোটে তার পা ভারসাম্য হারিয়েছে আর সে পেছনে ছিটকে পড়েছে।
ডুবন্ত মানুষের মতো সে হাত নাড়ে, ভয় পায় যে আঘাতের প্রাবল্য তাকে দেয়ালের নিচে ছিটকে ফেলবে। কিন্তু সে টের পায় তার মাথা পেছন দিকে হ্যাচকা টানে নিচু প্যারাপেটের গায়ে ঢুকে যায়। ক্ষণিকের জন্য তার চারপাশের জগৎ আলোর ফুলঝুরিতে ভরে ওঠে। খানিক আগে নহরের ধারে আগাছাড়া আড়াল থেকে যে বিশুদ্ধ রূপালী নক্ষত্রের দীপ্তি তার দিকে তাকিয়েছিল, সেরকম না, অনেকটা উজ্জ্বল এবড়োথেবড়ো আকৃতির একটা জটলা মতো, যা পিচ্ছিল রক্তের মতো লালে জারিত। তার মুখ লবণাক্ত পানিতে ভরে ওঠে এবং সহজাত প্রবৃত্তির বশে সে সেটা উগরে দেয়। তারপরও সে ঠিকমতো শ্বাস নিতে পারে না। আঘাতটা তার বুকের সব বাতাস বের করে দিয়েছে। দাড়িওয়ালা লোকটা তার দিকে আবার ধেয়ে আসে, বলে, খোকা, ওটা কেবল ছিল শুরু। তোমার ওই বিদ্রূপের কারণে তোমার মারা যাওয়ার আগে কপালে আরও ভোগান্তি আছে। সে থুতু ফেলে এবং একই সাথে বর্ষাটা দিয়ে বাবরের নিতম্বে খোঁচা দিতে চায়। একেবারে সময় মতো বাবর গড়িয়ে পাশে সরে গিয়ে আঘাতটা এড়ায় এবং বর্ষার ফলা পাথরের মেঝেতে ধাক্কা খেয়ে আগুনের ফুলকি ছোটায়। দশাশই ওজন হওয়া সত্ত্বেও বিস্ময়করভাবে লোকটার চলাফেরা অনেক দ্রুত। বিশাল ভাল্লুকের মতো সে বাবরের দিকে স্থির প্রতিজ্ঞ ভঙ্গিতে ধেয়ে আসে। সে অর্ধেক ঝুঁকে এক হাতে প্রচণ্ড ব্যথা করতে থাকা পেট আঁকড়ে ধরে দম ফেরানোর আপ্রাণ চেষ্টা করে। বাবরের অন্য হাতে ঠিকই তরবারিটা ধরা রয়েছে। তার নিঃশ্বাস সবে আগের চেয়ে স্বাভাবিক হয়ে এসেছে এবং সে মাত্র সুস্থির বোধ করতে শুরু করেছে। লোকটি বলে, তা ইঁদুরছানা, শীঘ্রই তুমি তোমার দলের বাকি ধাড়ি ইঁদুরগুলোর সাথে নিচের গোবরের কাদায় গড়াগড়ি খাবে। লোকটা কথা বলার ফাঁকে বর্ষার ফলার তীক্ষ্ণ দিকটা সরাসরি বাবরের মুখের দিকে নিশানা করে। বাবর হীরক দ্যুতিময় শীতল আভাযুক্ত ফলার দিকে সম্মোহিতের ন্যায় তাকিয়ে থাকে। এক মুহূর্তের জন্য তার নিজেকে পক্ষাঘাতগ্রস্ত বলে মনে হয়। সে যেন কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাতে অক্ষম, কিন্তু দানবটা তার দিকে বর্ষার ফলা দিয়ে আঘাত করছে। সহজাত প্রবৃত্তির বশে সে ঠিকই বুঝতে পারে তার কি করা উচিত। নিজের সবটুকু ক্ষিপ্রতা আর গতি জড়ো করে সে মাটিতে শুয়ে পড়ে এবং তার আততায়ী নাগালের কাছ থেকে সরে গিয়ে আগুয়ান বর্ষার নিচে দিয়ে তার দিকে গড়িয়ে আসে। তার দেহ দানবটার পায়ে এসে ধাক্কা খেতে সে তার লম্বা ফলাযুক্ত খঞ্জর দিয়ে বদমাসটার একটা পায়ের হাঁটুর পেছনের মাংসপেশি দ্বিখণ্ডিত করে দেয়। একটা বিরাট আর্তনাদ করে তার প্রতিপক্ষ একপাশে কাত হয়ে পড়ে যায় এবং পায়ের ক্ষতস্থান থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়। বাবর টলমল পায়ে উঠে দাঁড়ায় এবং দ্বিতীয় আঘাত করে। এবার সে লোকটার বাম বগলের নিচে পাঁজর লক্ষ্য করে আঘাত করে, যা তার বর্ম আবৃত করে রাখেনি। সে অনুভব করে তার খঞ্জরের ফলা মাংসপেশি আর মোটা কার্টিলেজ ভেদ করে ভেতরে প্রবেশ করে। লোকটার পাঁজরের ভেতরে সেটি পিছলে যায়। দানবের নিচু কণ্ঠে একটা ফ্যাকাশে আওয়াজ করে সামনের দিকে ঝুঁকে আসে সে। বাবর তার খঞ্জরের ফলা বের করে আনলে রক্ত ছিটকে বেরিয়ে আসে। বাবর বিস্মিত দৃষ্টিতে হাতাহাতি লড়াইয়ে প্রথম হত্যা করা লোকটার লাশের দিকে তাকিয়ে থাকে। সুলতান, সাবধান! ওয়াজির খান একেবারে ঠিক সময়ে হুঁশিয়ার করে দেয়। এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে হাঁটু ভেঙে বসে পড়ে। বাবর তার ঘাড় লক্ষ্য করে রণকুঠার নামিয়ে আনা অন্য এক আক্রমণকারীকে ভীষণভাবে আঘাত করে। সহসা বাবর আবার জানতে পারে ভয় কাকে বলে। কি আহাম্মক সে এভাবে পেছন থেকে তাকে আক্রমণের সুযোগ দিয়েছিল। মওকা পেয়ে ওয়াজির খান তার নতুন আক্রমণকারীকে লাথি মেরে ভূপাতিত করে এবং বাঁকা তরবারির মোক্ষম কোপ বসিয়ে তার মাথা ছাদের উপর থেকে নিচে গড়িয়ে দেয়। দ্বিতীয় সুযোগ লাভ করে কৃতজ্ঞ বাবর জানে অনেক অনভিজ্ঞ যোদ্ধাই এই সুযোগ লাভে বঞ্চিত হয়। ইতিমধ্যে উঠে দাঁড়িয়েছে সে, দুহাতে খঞ্জর আর তরবারি প্রস্তুত। কিন্তু চারপাশে তাকাতেই দেখে গ্র্যান্ড উজিরের রক্ষী বাহিনী ইতিমধ্যেই হয় খুন হয়ে গেছে, নয়তো তারা প্রাণ নিয়ে পালিয়ে গেছে। সবাই তারা একজন দুজনের দল করে একে অন্যের উপর পড়ে রয়েছে বা পাথরের উপরে অস্বাভাবিক ভঙ্গিতে হাত পা ছড়িয়ে পড়ে আছে। তাদের একদা উজ্জ্বল পরিকর এখন রক্তে ভেজা। ছিন্ন ভিন্ন নাড়িভুড়ি আর গড়িয়ে পড়া মলের গন্ধ বাবরের নাকে ঝাপটা দেয়। আসুন! বাইসেনগার তার পাশে দাঁড়িয়ে। তার কাঁধের একটা গভীর ক্ষত থেকে রক্ত চুয়ে পড়ছে আর মুখটা ব্যথায় শক্ত হয়ে আছে। কিন্তু সেসব পাত্তা না দিয়ে সে কয়েকশো ফিট দূরে কোকসরাইয়ের আবছা অবয়বের দিকে বারবার ইঙ্গিত করে, বলে,
গ্র্যান্ড উজির ওখানে লুকিয়ে আছে। আমি যদি তাকে ঠিক চিনে থাকি তাহলে ব্যাটা ঠিক জেনানা মহলেই আশ্রয় নেবে। নিজের লোককে অনুসরণ করতে বলে বাবর হোঁচট খেতে খেতে বাইসানগারের পিছু দিয়ে সিঁড়ি দিয়ে উঠে যায়, যা দেয়াল থেকে নিচের আঙিনায় নেমে গিয়েছে। পড়ে থাকা লাশ আর আধা পিচ্ছিল জমাট রক্তের উপর দিয়ে কোনো মতো টপকে যাবার সময়ে একটা মুখের উপরে তার দৃষ্টি আটকে যায়। মুখটা সম্ভবত তার বয়সী আরেক কিশোর যোদ্ধার। রক্তশূন্য মৃত্যু যন্ত্রণার নীরব চিৎকারে তার ঠোঁট পেছনে বেঁকে গিয়ে মাড়ি বের হয়ে আছে এবং তার চোখের লম্বা পাপড়ির নিচে বিশাল কালো চোখের দৃষ্টির মায়া মিলিয়ে গিয়ে ফুটে আছে মৃত্যুর এক বিভীষিকা। বাবর কেঁপে ওঠে এবং দ্রুত চোখ ফিরিয়ে নেয়। ওয়াজির খান তাকে হুঁশিয়ার করে চিৎকার না করলে তারও একই ভাগ্য হয়তো বরণ করতে হতো। বাবর আর ওয়াজির খান এবং তাদের লোকেরা বাইসানগারকে প্রাঙ্গণের ওপর দিয়ে অনুসরণ করে এগিয়ে গেলে দুর্গ আস্তানাকে নীরব এবং শান্ত দেখায়। দেয়ালের উপরে একচোট লড়াইয়ের পরে তাদের আর নীরবে এগিয়ে যাবার কোনো মানে হয় না। দুর্গ আস্তানায় তাদের উপস্থিতি এখন আর গোপন নেই, কিন্তু বাবরের লোকদের অনেকেই গরু আর ভেড়াচোর হবার কারণে তারা নীরবে আর গোপনে এগিয়ে যায়। গ্র্যান্ড উজিরের বাকি দেহরক্ষী এবং সৈন্যরা ওরা সব কোথায়? বাবর আশঙ্কা করে যে কোনো সময়ে তীরের একটা ঝাপটা আসতে পারে, কিন্তু সেরকম কিছু ঘটে না। 4 তলা কোক সরাইয়ের কাছে পৌঁছলে তারা সেটাকে রহস্যজনকভাবে নীরব দেখতে পায়। ড্রাগনের হাতলযুক্ত পিতলের চকচকে দরজাগুলো খোলা এবং অরক্ষিত অবস্থায় পড়ে আছে। তৈমুরের কিংবদন্তি দুর্গ। এমন চমৎকার একটা কিছু নির্মাণের জন্য না জানি কত আত্মবিশ্বাসের প্রয়োজন। দুর্গের প্রতিটা পাথর থেকে শক্তি আর ক্ষমতা যেন টিকরে পড়ছে। বাবর তার মরহুম আব্বাজানের বলা অশুভ গল্পগুলোর কথা মনে করে। তার আব্বাজান বলেছিলেন, তৈমুরের সব সন্তান যারা বিদ্রোহ করেছে এবং সিংহাসনে বসেছে সবাই সেখানেই বসেছে। সিংহাসনের মোহে পড়ে যারা নিজেদের প্রাণ হারিয়েছে সবাই সেখানেই প্রাণ দিয়েছে। বলা হয় এই কোকসরাই শাহজাদাদের নিজের কাছে নিয়ে গিয়েছে। ওয়াজির খান আর বাইসানগার নিজেদের ভেতরে আলাপ করে। ভেতরে প্রবেশের জন্য অধীর বাবর তাদের সাথে সে যোগ দেয়। ওয়াজির খান বলে, সুলতান, আমাদের সতর্ক থাকতে হবে। বাবরের ভেতরের অস্থিরতার লক্ষ্য করে ওয়াজির খান দ্রুতই কথাটা বলে। সে আরও যোগ করে, সুলতান, পুরো ব্যাপারটা একটা ফাঁদ হতে পারে। বাবর মাথা নাড়ে। সে ঠিকই বলেছে, কেবল অসতর্ক আহম্মকি হুড়মুড় করে ভেতরে প্রবেশের মতো ভুল করবে। বন্ধ তরুণদ্বারের কাছে তাড়াহুড়োর কারণে প্রায় মরতে বসার ঘটনা স্মরণ করে বাবর অনেক কষ্টে নিজেকে স্থির করে। তারপরে ওয়াজির খান যখন তার 6 জন লোককে দেয়ালে প্রজ্বলিত মশাল খুলে নিয়ে সতর্কতার সাথে তাদের ভিতরে প্রবেশ করতে বলে এবং দেখতে বলে ভেতরে কোনো ফাঁক পাতা আছে কিনা, বাবরকে তখন অস্থিরভাবে উসখুস করতে দেখা যায়। বাবরের কাছে যা কয়েক যুগের মতো মনে হয়। বস্তুতপক্ষে কয়েক মিনিট পরে লোকগুলো বাইরে এসে জানায় যে আপাত দৃষ্টিতে সবই ঠিক আছে। বাবরের হৃৎপিণ্ড লাফিয়ে ওঠে। সে ভিতরে প্রবেশ করে। তার লোকেরা জোটবদ্ধ ভঙ্গিতে তাকে অনুসরণ করে। পেতলের দরজা অতিক্রম করে তারা একটা উঁচু খিলানাকৃতি ছাদের প্রবেশ কক্ষ দেখতে পায় এবং তারপরই ঠিক সামনে রয়েছে চওড়া নিচু সিঁড়ির ধাপ। ধীরে সতর্কতার সাথে দপদপ করতে থাকা মশালের আলোয় তারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করে। সামনের অন্ধকারের দিকে সবাই চোখ কুঁচকে তাকিয়ে রয়েছে। 30 ধাপ ওঠার পরে তারা দ্বিতীয় তলায় এসে পৌঁছে। সামনের সিঁড়ি আরেকটা ধাপ দেখা যায়। বাবর প্রথম ধাপে ইতিমধ্যে পা রেখেছে। এমন সময় সে একটা চিৎকার শুনতে পায়, সুলতান, নেমে আসুন, শীঘ্রই নেমে আসুন। বাবর ঝুঁকে পড়তেই সামনে অন্ধকার থেকে ছুঁড়ে মারা একটি বর্শা তার মাথার উপর দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে চলে যায়। এতটাই কাছ দিয়ে সেটা চলে যায় যে তার ঘাড়ের চুল দাঁড়িয়ে পড়ে। নিমিষ পরেই গ্র্যান্ড উজিরের 2 ডজন দেহরক্ষীর আরেকটি দল সিঁড়ি বেয়ে তাদের দিকে ধেয়ে আসে। পরের মুহূর্তে বাবর পাগলের মতো ডানে বামে মোচড় খেয়ে তরবারি জ্বালাতে শুরু করে। বিভ্রান্তির মাঝে তার তরবারি চেয়ে এখন খঞ্জরই বেশি কাজে আসে। সে শত্রুর ঢালের নিচে দিয়ে এগিয়ে গিয়ে তার খঞ্জরের ফলাটা উপরের দিক করে কোপ বসিয়ে দেয়। সে জায়গা মতো আঘাত করতে পারলে হাতে আর কবজিতে উষ্ণ রক্তের ধারা গড়িয়ে পড়ছে টের পায়। তার লোকেরা তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে।
হুঙ্কার দিয়ে এবং খোঁত খোঁত শব্দ করতে করতে পুরো দলটা সামনের দিকে এগিয়ে চলেছে। গ্র্যান্ড উজিরের লোকেরা সিঁড়ির নিচ থেকে উঠে আসা আক্রমণের চাপ সামলাতে না পেরে পিছু হটতে শুরু করে এবং শীঘ্রই তাদের আরও পিছনে নিয়ে যাওয়া হয়। সহসা তাদের শৃঙ্খলা ভেঙে পড়ে এবং হেরে যাওয়া যুদ্ধে প্রাণ না দেয়া আর পালাবার প্রবণতা জোরালো হতেই তারা সিঁড়ি ভেঙে পালাতে আরম্ভ করে। বাবরের লোকেরা এবার দোতলার সিঁড়ি বেয়ে পলায়মান অবয়বগুলোকে কোপাতে কোপাতে এগিয়ে যায় এবং তৃতীয় তলার কিছুটা পর্যন্ত দাবরানি দেয়। তাড়াহুড়ায় বাবর একটা অসমান ধাপে পিছলে যায় এবং কাত হয়ে গড়িয়ে পড়ে। তার আগুয়ান লোকদের একজন ঠিক তার পেছনে ছিল, যে নিজেকে সামলাতে না পেরে বাবরের গায়ে হোঁচট খায় এবং তার পেলব পিঠের ওপর পা দিয়ে মারিয়ে গেলে আরও একবার বাবরের বুক থেকে সব বাতাস বের হয়ে যায়। লড়াই তৃতীয় তলায় স্থানান্তরিত হতেই বাবর চোখ মুখ কুঁচকে কোনো মতো উঠে দাঁড়ায়। কিছুক্ষণের জন্য তার বমি বমি পায় এবং চোখে ঝাপসা দেখে সে। দেয়ালে হাত দিয়ে সে নিজেকে সামলাতে চেষ্টা করে এবং জোরে শ্বাস নিতে গেলে কালশিটে পড়া পাঁজর আর পেটের মাংসপেশি ব্যথায় প্রতিবাদ জানায়। সুলতান! ওয়াজির খান সিঁড়ি ভেঙে তার দিকে ছুটে আসে। আপনি কি জখম হয়েছেন সুলতান? বাবুর মাথা নাড়ে। না, আমি ঠিক আছি। সুলতান, গ্র্যান্ড উজিরের অবশিষ্ট সৈন্যরা যারা আমাদের হাত থেকে পালিয়ে বেঁচেছে এই ভবনের ছাদে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা প্রায় জয়লাভ করেছি। ওয়াজির খানের মুখে দুর্লভ একটা হাসি ফুটে ওঠে এবং সে বাবরের কাঁধ স্পর্শ করে, বলে, আসুন। ঠিক সেই মুহূর্তে নিচ থেকে একটা গোলমালের শব্দ ভেসে আসে এবং পাথরের সিঁড়িতে দুর্দার শব্দে অনেকগুলো পা তাদের দিকে ছুটে আসে। বাবর ঝটিতে ঘুরে দাঁড়ায়, নতুন কোনো দুর্ভোগ মোকাবেলা করতে। সিঁড়ির অন্ধকার থেকে বের হয়ে আসা ছায়াগুলোকে সে চিনতে পারে। এরা তার লোক। একেবারে সামনে রয়েছে আলী মজিদ বেগ, ফারগানার পশ্চিম থেকে আগত পেশল দেহের গোত্রপতি, যাকে সে আর ওয়াজির খান সুরঙ্গ পথে আগত লোকদের নেতা হিসেবে মনোনীত করেছিল। সুলতান, দুর্গ আর নগর প্রাসাদ আমাদের দখলে, সেই সাথে পুরো শহর। আলী মজিদ বেগকে বিধ্বস্ত দেখায়, কিন্তু ঘাম আর রক্তের নিচে তার পটলচেরা চোখে বিজয়োল্লাস চিকচিক করে। তোমরা দারুণ যুদ্ধ করেছ, বাবর বলে। সুলতান, আলী মজিদ বেগ যদিও এখন হাঁপাচ্ছে, নিজের আর অধীনস্থ লোকদের সাফল্যে তার কণ্ঠে গর্ব উতলে ওঠে। বাবর বলে, তোমরা কি গ্র্যান্ড উজিরকে কোথাও দেখেছ? আক্ষেপের সাথে আলী মজিদ মাথা নাড়ে। বাবর বলে, তাহলে বাইসেনগার্ড যা ভাবছে সেটাই ঠিক। এখানেই কোকসরায়ের রক্ষিতাদের আঁচলের তলায় গিয়ে ব্যাটা লুকিয়েছে, যদি না কোনো ক্রমে শহর ছেড়ে পালিয়ে না যায়। ওয়াজির খান প্রশ্নের ভঙ্গিতে বলে, সুলতান, সে কোথায় পালিয়ে যাবে? তাকে আর কে আশ্রয় দেবে? ওয়াজির খানকে পাশে নিয়ে বাবর সিঁড়ির বাকি ধাপগুলো অতিক্রম করে কোকসরায়ের উপরতলায় উঠে আসে। সিঁড়ি যেখানে শেষ হয়েছে ঠিক তার উল্টো দিকে তার উৎফুল্ল যোদ্ধাদের মাঝ দিয়ে সে রূপার উপরে সবুজাব নীল মিনে আর পাথরের কাজ করা একজোড়া দরজা দেখতে পায়। জেনানা মহল? বাবর জানতে চায়। বাইসাঙ্গার মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে। মানুষ চোখে বাবর সহসা নিজের বোন খানজাদার ভয়ার্ত চোখ দেখতে পায়। সে অনুভব করে, যদি তার বোন এমন একটা দরজার পেছনে বিজয় উল্লাসে উন্মাদ যোদ্ধাদের হাতে থাকে, অসহায়ভাবে লুকিয়ে থাকে, সে তার পাশে থাকা লোকদের দিকে ঘুরে তাকায়, বলে, মেয়েদের যেন কেউ অপমান না করে। আমি সমরকান্দে এসেছি নতুন সুলতান হিসাবে, রাতের আধারে আসা কোনো হন্তাকারক আমি নই। সে তার লোকদের অনেকের ভেতরে তাদের আবেগতাড়িত মুখে আশাহত বেদনা দেখতে পায়। তারা সম্ভবত বিশ্বাস করেছিল যে সে এমন কথা বলতে পেরেছে কারণ সে একজন লোকের চাহিদা আর হতাশা সম্পর্কে সম্পূর্ণ ধারণা বিযুক্ত এক কিশোর। যাগে তাদের যা ইচ্ছা তা তারা ভাবতে পারে। আর চোখে ওয়াজির খানের দিকে তাকালে সে তার সেনাপতির মুখে প্রসন্নতা দেখে বুঝতে পারে আরও একটি পরীক্ষায় সে উতরে গিয়েছে। নিচের আঙিনা থেকে নিয়ে আসা মাথায় লোহার পাতযুক্ত দেয়াল চূর্ণকারী দুর্মুজের আঘাতে রূপার দরজা কেঁপে ওঠে এবং সবুজ নীল পাথরের উজ্জ্বল টুকরো খোলামকুচির মতো ছিটকে পড়ে মাটিতে। কিন্তু দরজাটা তারপরও অনড় দাঁড়িয়ে থাকে। চকচকে রূপার পাতের নিচে কাঠ নিশ্চয়ই সেই রকম মজবুত আর হুড়কাও দৃঢ়। তার লোকেরা চতুর্থবারের মতো দুর্মুচটা দিয়ে দরজায় ধাক্কা দেবার সময় বাবর মনে মনে ভাবে, কিন্তু শেষ পর্যন্ত দরজার রূপার আস্তরণ ফেটে বেঁকে যায় এবং কাঠ গুড়িয়ে যায়। দুজন যোদ্ধা তাদের রণকুঠার দিয়ে একজন মানুষ প্রবেশের মতো একটি বড় ফোকর তৈরি করে।
বাবর আর তার লোকেরা কয়েক মুহূর্ত অপেক্ষা করে, অস্ত্রের ধার পরীক্ষা করে। সে নিশ্চিত যে কোনো মুহূর্তে হারেম রক্ষা করতে এগিয়ে আসা যোদ্ধার হুঙ্কার তারা শুনতে পাবে, কিংবা ভেতর থেকে নিক্ষিপ্ত তীরের কারণে বাধ্য হবে ফাঁকা স্থানটা থেকে সরে দাঁড়াতে। তার বদলে কেবল নীরবতা আর অন্ধকার বিরাজ করে সেই ফাঁকা স্থানে। আর চন্দন কাঠের ভারী মিষ্টি গন্ধ ভেসে আসে, যা তাকে শেষবার মায়ের কাছে বসে থাকার কথা স্মরণ করিয়ে দেয়। গন্ধটা তার চারপাশে ঘুরপাক খায়, ঘামের সাথে মিশে একটা আলাদা গন্ধের জন্ম দেয়। তার লোকদের চুপ করে থাকার ইঙ্গিত দিয়ে বাবর দরজার ফোকরের দিকে এগিয়ে যায়। সে আবার পণ করেছে প্রথমে সেই ভেতরে প্রবেশ করবে। না সুলতান, নিষেধাজ্ঞা জ্ঞাপন করা ওয়াজির খান হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরে। প্রথমে আমাকে ভেতরে প্রবেশ করার অনুমতি দিন। বাবর ভাবে, আমি ওয়াজির খানের কাছে ঋণী। সে ওয়াজির খান আর দুজন যোদ্ধাকে অস্ত্র হাতে সতর্কতার সাথে ভেতরে প্রবেশ করতে দেখে। কিছুক্ষণ পরই সে শুনতে পায় ওয়াজির খান বলছে, সুলতান, আপনি এবার ভেতরে আসতে পারেন। বাবর দরজার ফোকর গলে ভেতরে প্রবেশ করে নরম রেশমের গালিচায় পা রাখে। এমন কোমলতা সে জীবনেও অনুভব করেনি। তাদের ফারগানার গালিচাগুলোকে এর তুলনায় জীর্ণ কম্বল মনে হয়। ওয়াজির খান ইশারায় তাকে সতর্ক থাকতে বলে। তার বাকি লোকেরা পেছন থেকে চাপ প্রয়োগ করতেই বাবর সামনে এগিয়ে যায়। বিশাল কক্ষের প্রতিটা আনাচে কানাচে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। যে কোনো আক্রমণ প্রতিহত করতে তারা প্রস্তুত। কাঁচ লাগানো কুলঙ্গিতে প্রজ্বলিত শত শত মোমবাতির আলোতে কক্ষটা আলোকিত। স্বচ্ছ হলুদাভ আলো, দেয়ালে ঝোলানো হাতে বোনা পর্দায় ফুটিয়ে তোলা টিউলিপ, সলোমি আর সামরকান্দের অন্যান্য ফুল এবং চকচকে সাটিন বা মখমলের পুরু তাকিয়া, তার উপর সেগুলো খেলা করছে। অপেক্ষাকৃত ছোট 6টা রূপার দরজা, এক এক পাশে 3টা করে। বাবর অনুমান করে সেগুলোর পেছনে মেয়েদের ব্যক্তিগত কামরা রয়েছে। ঠিক নাক বরাবর সামনে আরেকটা দরজা। এটা সোনার পাত দিয়ে মোড়ানো, আর তার উপরে সমরকন্দের বাঘের প্রতিরূপ খোদাই করা হয়েছে। তার লোকেরা আবারও তার মুখের দিকে তাকিয়ে আছে টের পেয়ে বাবর কেশে গলা পরিষ্কার করে, বলে, উজির। সোনায় মোড়ানো দরজার দিকে লক্ষ্য করে সে বলে ওঠে, আর তার কণ্ঠস্বর এখনও পুরুষালী হয়নি, কিন্তু পরিষ্কার এবং দৃঢ়। উজির, আপনি নিজেকে বাঁচাতে পারবেন না, কিন্তু নিজের মৃত্যু দ্রুত আর সম্মানজনক করতে পারেন। দরজার পেছনে একটা মৃদু নড়াচড়া শব্দ। মনে হয় সে শুনতে পায়, কিন্তু তারপরে আবার সব আগের মতো নীরব হয়ে যায়। উজির, আপনার কি লজ্জা বা সম্মানবোধ বলে কিছু নেই? বাবর অনড় ভঙ্গিতে বলে। এবার নিশ্চিতভাবেই একটা ধস্তাধস্তির আওয়াজ আর ক্রুদ্ধ কণ্ঠের চিৎকার শোনা যায়। সহসা সোনালি দরজাটা খুলে যেতেই সেখানে গ্র্যান্ড উজিরের দুজন দেহরক্ষীকে দেখা যায়। একজনের গালে আড়াআড়ি একটা তরবারির আঘাতের চিহ্ন। তাদের প্রতিবাদ করতে থাকা প্রভুর হাত ধরে টেনে আনছে। তার উজ্জ্বল সবুজ রঙের জরির কাজ করা আলখেল্লা পেছনে ঢেউয়ের মতো দুলছে। কোনো রকমের ভনিতা না করে তারা গ্র্যান্ড উজিরকে বাবরের পায়ের কাছে ছুঁড়ে দেয়। তারপরে নিজেরা তার সামনে বশ্যতা শিকারের ভঙ্গিতে নতজানু হয়। অন্য দেহরক্ষীরা অনিশ্চিত ভঙ্গিতে নিজেদের প্রণত করে। ক্রুদ্ধ দৃষ্টিতে বাবর পুরো নাটক দেখে এবং বলে, বাইসানগার, সবাইকে নিরস্ত্র করো। বাইসানগারের লোকেরা দ্রুত আদেশ পালন শুরু করতেই মলিন নীল রঙের রেশমের পোশাক পরিহিত এক কিশোরী সোনালি দরজা দিয়ে ছুটে বের হয়ে এসে বাইসানগারের লোকদের নাগাল এড়িয়ে সোজা গ্র্যান্ড উজিরের দিকে ছুটে যায়। তার পাশে হাঁটু ভেঙে বসে বেচারি তাকে জড়িয়ে ধরতে চেষ্টা করে, কিন্তু একটা প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিতেই গ্র্যান্ড উজির তার তন্নি দেহটাকে এক ঝটকায় দূরে সরিয়ে দেয়। মেয়েটা সুস্থির হয়ে সরাসরি বাবরের চোখের দিকে তাকায়। সে দেখে একটা ডিম্বাকৃতি মুখ এবং চোখ দুঃখ ভারাক্রান্ত হলেও সুন্দর। মেয়েটি বলে, আমার বাবাকে ছেড়ে দাও, তিনি একজন বৃদ্ধ মানুষ। ভয়হীন কণ্ঠে মেয়েটা কথাগুলো বলে, যদিও রণক্লান্ত একদল যোদ্ধার মুখোমুখি দাঁড়িয়ে, যাদের কাছ থেকে সে নিশ্চয়ই জানে যে সামান্য সহানুভূতি বা করুণা সে প্রত্যাশা করতে পারে না। তার বাঁচার কোনো অধিকার নেই। তার উচ্চাকাঙ্ক্ষা তার যোগ্যতার সীমা ছাড়িয়েছে। বাবর কাঠকোট্টাভাবে উত্তর দেয়, অন্য সব মেয়েরা কোথায়? মেয়েটা প্রথমে ইতস্তত করে, তারপর বলে, সবাই নিজ নিজ কামরায় রয়েছে। সে 6টা ছোট দরজা ইশারায় দেখায়। বাবর ওয়াজির খানের উদ্দেশ্যে মাথা নাড়ে।
বলে, সবগুলো তল্লাশি করুন, কোনো সৈন্য যেন সেখানে লুকিয়ে থাকতে না পারে। তারপরে মেয়েদের সেখানে আটকে রাখুন, আমরা যতক্ষণ তাদের দিকে মনোযোগ দেবার সময় না পাই। ওয়াজির খান দ্রুত তার লোকদের দরজা ভাঙার নির্দেশ দেন। প্রায় সাথে সাথে বাবর হারেমের ভেতর থেকে প্রতিবাদ আর বিলাপের করুণ কণ্ঠ ভেসে আসতে শোনে। কিন্তু সে জানে তার আদেশ অক্ষরে অক্ষরে পালিত হবে। মেয়েদের ভয় পাওয়া থেকে সে তাদের বিরত রাখতে পারবে না, কিন্তু কেউ মেয়েদের অপমানও করবে না। উজিরের কন্যা এখন তার দিকে সরাসরি তাকিয়ে রয়েছে, তার বাদামি চোখে গর্বিত অভিব্যক্তি। সে তার অভিযুক্ত চাহনি থেকে ঘুরে দাঁড়ায়। বাবর বলে, ওকে ব্যক্তিগত কামরায় নিয়ে যাও এবং তালাবদ্ধ করে রাখো। উজিরকে ছেড়ে দেবার কোনো অভিপ্রায় বাবরের নেই, কিন্তু সে চায় মেয়েটাকে তার বাবার মৃত্যুদণ্ড দেখা থেকে বিরত রাখতে। মেয়েটাকে কেউ ধরার আগেই সে নিজেই উঠে দাঁড়ায় এবং পেলব গলার উপর গর্বিত মাথা উঁচু রেখে একটা দরজা দিয়ে ঢুকে ভেতরে হারিয়ে যায়। যাবার সময়ে কোনো অনুরোধ বা ঘাড় ঘুরিয়ে একবারও ফিরে তাকায় না। বাবর পেছন থেকে তার দিকে তাকিয়ে থাকে, কল্পনা করে এমন সম্মান প্রদর্শন করতে তাকে কি মূল্য দিতে হয়েছে। বাবর বলে, বেশ উজির, দেখা যাচ্ছে আপনার মেয়ে আপনার দেহরক্ষীদের চেয়ে সাহসী আর অনেক বেশি বিশ্বস্ত। এমন সম্মান পাবার যোগ্য আপনি নন। বাবর বুঝতে পারে সবার সামনে মেয়েটাকে তার বাবা এমনভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে অপমান করায় সে নিজেই ক্রুদ্ধ হয়ে উঠেছে। শোনো, সমরকন্দের সিংহাসনে অধিষ্ঠিত হবার কোনো অধিকার তোমার নেই। এ কথা বলে গ্র্যান্ড উজির নিজেকে টেনে তুলে বসার আসনে নিয়ে আসেন এবং বাবরের দিকে গুটি বসন্তে ক্ষতবিক্ষত চওড়া চোয়াল বিশিষ্ট মুখে একটা আহত অভিব্যক্তি ফুটিয়ে তাকিয়ে থাকেন। আসন্ন মৃত্যুর সম্ভাবনা সম্পর্কে তাকে আপাতত দৃষ্টিতে নিরুদ্বিগ্ন দেখায়। বাবর বলে, আমার ধমনীতে তৈমুরের রক্ত বইছে। শেষ সুলতানের আমি ভাসতে আমার চেয়ে আর কার দাবি জোরালো? গ্র্যান্ড উজির তার রক্ত জবার মতো চোখ কুচকে তাকায়, বলে, তুমি হয়তো ভাবছ সমরকন্দ দখল করেছ, কিন্তু জেনে রাখো তুমি কখন এটা নিজের অধিকারে রাখতে পারবে না। তুমি পাহাড়ি জঞ্জাল। তুমি কথাটা চিন্তা করে দেখো। ফারগানার নিজের নোংরা ভেড়ার পালের কাছে তুমি ফেরত যাও, সম্ভবত তাদের ভেতরেই তুমি তোমার যোগ্য স্ত্রী খুঁজে পাবে। আমি শুনেছি তোমার বিশেষ কোনো। বাবর থামিয়ে দিয়ে বলে, অনেক হয়েছে। বাবর কাঁপতে থাকে, বুঝতে পারে এটা তার বয়সন্ধিক্ষণের উত্তেজনা, কিন্তু আশা করে তার লোকেরা যেন সেটাকে রাজকীয় ক্রোধ বলে মনে করে। বাইসানগার, সে নাটকীয় ভঙ্গিতে চেঁচিয়ে ওঠে। সেনা অধিপতি তার দিকে এগিয়ে আসে। সুলতান, অন্যায়ভাবে সিংহাসন অধিকার করা ছাড়াও শেষ সুলতানের আদেশ পালন করার জন্য এই লোকটা তোমার সাথে নির্মম জুলুম করেছে। বাবর লক্ষ্য করে বাইসানগার তার ডান হাত যেখানে থাকার কথা ছিল সেদিকে চকিতে একবার তাকায়। বাইসানগার, পরবর্তী জীবনের পাওনা বুঝে নেবার জন্য এই পাপীকে সেখানে পাঠাবার ভার তোমাকে দেয়া হলো। নিচের প্রাঙ্গণে তার ভবলীলা সাঙ্গ করবে এবং তার কন্যার সাহসিকতার জন্য খেয়াল রাখবে পুরো ব্যাপারটা যেন দ্রুত নিষ্পন্ন হয়। তারপরে তার দেহটা সবুজাব নীল তরুণদার দিয়ে শিকল দিয়ে ঝুলিয়ে দেবে, যেন লোকেরা দেখতে পায় যে লোকটার উচ্চাসা আর ধনলিপ্সা তাদের অভাব আর কষ্টে ফেলেছিল আমি তাকে কিভাবে সাজা দিয়েছি। তার দেহরক্ষীর দল যদি আমাকে তাদের সুলতান হিসেবে মেনে নিয়ে আনুগত্যের শপথ নেয়, তবে তারা প্রাণে বেঁচে যাবে। বাইসাঙ্গারের লোকেরা উজিরকে টানতে টানতে নিয়ে যেতে সহসা ক্লান্তি এসে বাবরকে আচ্ছন্ন করে ফেলে। এক মুহূর্তের জন্য সে চোখ বন্ধ করে এবং রেশমি কোমল গালিচাটা স্পর্শ করার জন্য ঝুঁকে যায়। সমরকন্দ, সে নিজেকে ফিস ফিস করে শোনায়, সমরকন্দ, তুমি এখন আমার।